আমি শুরুতেই একজনের সাথে পরিচিত হব। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে নামটা একটু বলতে হবে। তারপরে আপনি আমি জিজ্ঞেস করব যে আপনি কোথা থেকে এসেছেন। আপনার নামটা একটু প্লিজ আমাদের সবাইকে বলুন। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। মোহাম্মদ আজিজুর রহমান। আজিজুর রহমান, আপনি ফেসবুকে যদি আমি বলছি, সবাই হয়তো ফেসবুকে নেই, সেজন্যই বলছি। আপনি যখনকার ঘটনা বলবেন, জি, তখন আপনি গ্যাস বেলুন যে বিক্রি করতেন, এটা ঢাকার কোন এলাকায় বিক্রি করতেন আপনি? আমি গ্যাস বেলুন 1964 সনে আমার আব্বার দিন শিখি। শিখার পরে বিভিন্ন জায়গায় বেলুন সেল করি। খেলাধুলায় ওই স্কুলে, হলে, কলেজে, অ্যাথলেটিক্স আচ্ছা, এগুলি জায়গায় এই সমস্ত জায়গায় বিক্রি করতেন। তো ঢাকার কোন অঞ্চলগুলো পড়তো সেগুলো? ঢাকা মানে কোন জায়গা পাবনায় থেকে এরম লোক নাই দেখে আমার না ছিল। আপনাকে না চেনে। সেজন্যই বললাম, যারা ছবি দেখে দেখতে চান এবং যারা ভিডিওটা দেখবেন যদি উল্টো এসছে, আমি খুবই সরি। আমি বুঝিনি যে সেরকম উল্টো আসবে। তারপর চেহারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন ঢাকায় যারা আছেন তাদের কাছে হয়তো একটা অত্যন্ত পরিচিত মুখ। আপনার আপনি এখন যেটা আমি শুনবো সেটা হচ্ছে আপনার যে ১ম ঘটনাটা যেটা আপনি আমার সাথে শেয়ার করেছেন, সেই ঘটনাটা শেয়ার করতে চলেছি। প্রথম ঘটনা হয়েছে যখন 1964 সনে রমনা রেড ক্রস মাঠে রিসার্চ রিনিউ হয়। তখন আমি আমার ওস্তাদের সঙ্গে যাই, ও ডাক দিয়ে নিয়ে যায়, চল আজকাল রিসার্চ রিনিউ আছে, রমনা রেড ক্রস মাঠে হবে, আমরা ওদিকে রাত থাকবে। আচ্ছা, তা ওদিকে রাত্রি গেছিলাম। ওনার নাম ছিল আশরাফ মিয়া, একজনের নাম ছিল পেয়ারা মিয়া। গেলাম, যাওয়ার পরে এই রাত্রে 12টার দিকে দিন রমনা রেড ক্রস মাঠে রিনিউ আরম্ভ হলো। আরম্ভ হওয়ার পরে ওই রিস্কার কাজ শুরু হয়ে গেল। সবাই শুরু হওয়ার পরে এই রাত্রে 2:30টার দিকে জি, হেচক বাতির তেল আসিল না। আচ্ছা, তেল আসিল না, তখন অন্ধকার হয়ে গেছে। তখন বলতেছে যে কি তুমি বাসা থেকে গিয়া, এত রাত্রে দোকান খোলা নাই, তুমি বাসা থেকে গিয়া ট্রেন নিয়ে আসো। তখন আমি যখন রমনা রেড ক্রস মাঠে রওনা দিই, তখন রমনা কালীবাড়ি পরে আচ্ছা ট্রেনতে লগে আসে পুষ্পর্ণি। তখন আমি যখন যাইতাছি তখন দেখি কিছুতেই না, ওর সাইকেল আগে পারে, সাইকেল আগে পারে না, সাইকেলই চলে না, চাইল খিলা বুঝা যায়। তখন আমরা পাও আগে বাড়ে না, আবার একটু আগে বাড়ি, এইরকম করে বাড়তে যখন সামনে যাই, তখন দোয়েল দোয়েল চক্করের এদিকে যাই, তখন তো দোয়েল চক্কর আসিল না। তখন আপনার আসিল খাম্বা গাজালি, ও ফজালির মধ্যে কুপ্পি চলতো। আচ্ছা, আচ্ছা। কুপ্পি চলতো, তখন কুপ্পি টাইম মতন দেওয়া যেত। সন্ধ্যা শুনে সিঁড়ি লাগাইয়া দিয়া যেত, ওই ওইটা সকাল পর্যন্ত ওইটা নিবা যেত, আর কেউ নিবাইতো না। তখন আমরা যখন সাইকেলটা ওই দোয়েল চক্করের জন্য আগে বাড়ি, যখন পশ্চিম দিকে পড়ে শহীদ মিনারের রাস্তা, জি, 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 জি। আপনার ইয়া ওই খেলার মাঠ পরে, ইউনিভার্সিটি খেলার মাঠ, স্টেডিয়াম যেটা। যেটা সুইমিং পুল সামনে আছে। জি, জি, সুইমিং পুল। ঢাকা ইউনিভার্সিটি সুইমিং পুল। তখন তো তার সুইমিং পুল আসলো, তখন আসলো তিন কলিচা পুষ্কুন্নি। আচ্ছা, ওটার নাম হয়েছিল তিকুনিয়ার মাঠ পুষ্কুন্নি। তখন আমি যখন ওইখান থেকে আস্তে দুনো পাশে আসছিল কদবাদাম গাছ। কাঠবাদাম যেটা। কদবাদাম গাছ এই পাশে আসছিল, খেলার মাঠের দিকেও আসছিল, আবার আপনার ঢাকা হলে সেটাও আসলে, যে এখন পরে শহীদুল্লাহ হল। জি, 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 জি। তখন আমি যখন এখান থেকে রওনা দিতে দেখি রাস্তার পাশে, এই পাশে থেকে ওই পাশে একটা ঝুলানো মোটা রশ্মি গিরা দেওয়া, এই পাশে যায় ওই পাশে। তখন আমি ভয় পাইছি, ভয় পাওয়ার পরে থেতলে গেছি, থেতলানোর পরে দেখি কি পাশে তো খালি শব্দ আছে। তা আমি তখন সাইকেল পুরোভাবে চালাইতে পারি না, সাইকেলের ফ্রেমের ভিতরে দিয়া পাও দিয়ে তারপরে চালাই। তখন আমার আর সাহসে কোলায় না, আগে বাড়ে না, যেমন আমার একটু মুখের রাহানি টান দেওয়া রাখে। তখন আমি যখন সামনে আস্তে করে আগে বাড়ি আল্লাহর নাম দিয়া, জি। তখন আগের দিকে যাইতে যখন চাংখারপুল মুচুরে আসি, তখন এই চাংখার মুচুরের যে তখন রেলগাড়ি চলতো। জি, 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 জি। রেলগাড়ি চলতো, সামনে দুই একটা দোকান খোলা ছিল। ওদেরকে দেখে আমি একটু সাহস পাইছি, তারপরে আমি আসি বাসায় হসপিটাল আমি যখন কলিতে ঢুকবো, সামনে আসিল একটা নিম গাছ। জি। এই নিম গাছও আসিল অনেক খতরনাক নিম গাছ। এই নিম গাছ দেখে আমি ভয় পাইতো। তারপরে নিম গাছ দিকে তাকাই নাই, আমি বাসায় গেছি। বাসায় দিয়া বাসার মধ্যে লোক করানোর পরে বাসা থেকে লোক আসে, আমার নানি আসে, নানি আসিয়া বলে যে তুই এত রাত্রি কিনিতে আইসস, বোধহয় তেল শেষ হয়ে গেছে গা, তেল দিতে একটা তেল যাওয়ার সময় কিছু খাবারও নিয়ে গেছে। আচ্ছা। তা আমি সঙ্গে খাবারও নিয়ে গেছিলাম, ওই ভাজা মাছটা ছিল। তখন যখন চাইতেছি যাওয়ার পরে ঠিক আবার ওই চক্করের এদিকে যেমন আমার বলতে যে তুই মাছ দিয়া যা। এটা একদম আপনার নিজের সঙ্গে ঘটেছে। আমার নিজের সঙ্গে আমার এটা আমি শুনতে পারতাছি, আমার কি বলতাছে। তখন আমি আর চাইয়া দেখি না পাশের দিকে, আমি সামনের দিকেই যাইতাছি। জি। যাইতে যখন দেখি আপনার ইয়া ওই যে ই করে বাংলা একাডেমি কয় নাকি, বাংলা একাডেমি পর্যন্ত যখন গেছি, তখন দেখি বাংলা একাডেমি থাপার খালি একটা শব্দই ওয়াল আসিল। ওয়ালটা তো আমি আর তাকাইতে পারি না, দেখতেও পারি না। সে শব্দের ঠেলায় আমি আস্তে করে আগে বাড়তেছি। আগে বাইরে যখন আমরা রেড ক্রস মাঠে যাওয়ার পরে তখন ওস্তাদ জিজ্ঞাসা যে কি এই তুমি যে গেছিলা তেল তুমি এইসব ভয় পাইছো? আমি বলছি যে কি না, আমি তো ভয় পাই যাই। আর এই যে
হেরও কাছে আমি কিছু কইও নেই। তখন এরা বলে যা যাক ঠিক আছে, আর সময়ও নেই, এখন কিছুক্ষণ পরে ফর্সা হয়ে যাবে, আমরা সবাই একসঙ্গে চলে যাবো। আচ্ছা, এটা ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং আমি এই ঘটনাতে আমরা দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে যে সেই সময়ের অলৌকিক একটা ঘটনা যেরকম আমরা জানলাম, সেই সাথে একটু পেছনে ফিরে তাকালাম সেই পুরোনো সময়ের ঢাকার দিকে, যিনি কিনা ঢাকার বিভিন্ন অলিতে গলিতে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছেন এবং সাইকেলে ঘুরেছেন এবং দেখেছেন সেই পুরো ঢাকাকে। পুরোনো তার চোখ দিয়ে আমরা একবার ঢাকাকে দেখে ফেললাম এবং তার চোখ দিয়ে সেই দিনের সেই ঘটনাটা, যেটা অলৌকিক একটি ঘটনা, সেই ঘটনাটি আমরা শুনে ফেললাম। এখন কি করব? এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন একটা ইমেইলে যাব, যে ইমেইলটি আমাদের পাঠিয়েছেন আমাদের পুলিশ সদস্য গিয়াসউদ্দিন ভাই, এবং অনেকদিন পরে তিনি লিখেছেন। আমি তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই। হয়তো আমাকে সবাই ভুলে গেছেন। আমি সেই পুলিশ সদস্য গিয়াসউদ্দিন। ঠিকানা আমার মৌলভীবাজার। অধিক বিজি থাকার কারণে ইদানিং ঘটনা লেখার সময় পাই না। এবার যে ঘটনা বলবো সেটা বাংলাদেশের নয়, ইউরোপের কোনো এক দেশের। চাকরির সুবাদে গত কয়েকদিন আগে আমি এক ইন্টারপোলের সদস্যের সাথে কাজ করি। সেটা বেশি দিন আগে নয়, 15 থেকে 20 দিন আগে। ওনার নাম ডেভিড স্মিথ। তো তিনি আমায় একবার প্রশ্ন করলেন, ইয়াস, আপনি কি শরীরে কিন্তু কোনো কিছু বিশ্বাস করেন? যেহেতু আমি বেশ কয়েকটি অস্বাভাবিক ঘটনা ফেস করেছি, তাই ওনাকে বললাম যে 2-1টা ঘটনা বলে ফেললাম আমি। এসব শোনার পরে তিনি আমায় একটি ঘটনা বলেন, যেটি আমাদের দেশে প্রচলিত যে কোনো ঘটনার থেকে ভিন্ন। তার অনুমতি সাপেক্ষে কিছু বিষয় গোপন রেখে তার ঘটনাটি তার ভাষায় উপস্থাপন করলাম। তিনি ইংরেজিতে বলেছিলেন, সো এটা আমি বাংলায় ট্রান্সলেট করে তারপরে বলছি। একটি ট্রেনের ঘটনা, যেটি এক গভীর জঙ্গলে বিকল হয়ে যায়। সাল 10 জুলাই 2010, সময় 7:30, স্থান অজ্ঞাত। স্টেশন 7:30 একটি দ্রুতগতির ট্রেন ছেড়ে যায়। রাত প্রায় 10টা। তখন ওই ট্রেন থেকে নিকটবর্তী স্টেশনে বার্তা আসে যে যান্ত্রিক সমস্যার কারণে ট্রেনটি বিকল হয়ে গেছে, তাই সাহায্য প্রয়োজন। নিকটবর্তী স্টেশন থেকে জানানো হয় তাদের দ্বারা সাহায্য প্রদান সম্ভব নয়। কারণ হিসেবে অপ্রতুল লোকবল ও পরিবহনের অভাব দেখানো হয়। তবে তারা সাহায্যের জন্য রেলের কেন্দ্রীয় সাহায্য অফিসে একটি বার্তা পাঠায় এবং অপেক্ষা করতে বলে। এবং যেহেতু ট্রেনটি একটি জঙ্গলে আটকা পড়েছে, তাই সকলকে সাবধান থাকারও আহ্বান জানায়। রাত 2 ও 3 এবং সর্বশেষ 4টায় ওই ট্রেন থেকে জরুরি সাহায্য বা ইমার্জেন্সি হেল্প এর জন্য অনুরোধ করা হয়। তাদের বার্তাগুলো ছিল বেশ করু ও অসহায়ত্বপূর্ণ। এরপর আর কোনো বার্তা আসেনি ওই ট্রেন থেকে। সকাল 6টা একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং তারা দেখতে পায় ট্রেনের দরজা জানালা আধা ভাঙা, চূর্ণ বিচূর্ণ। প্রথমে তারা তেমন কাউকে পায়নি, যাত্রী চালক কিংবা ট্রেনে কর্মরত অন্য কেউ কাউকে পায়নি। সবশেষে ট্রেনের টয়লেট থেকে একজন নারী আহত অবস্থায় তাকে পাওয়া যায়। তারা খুব দ্রুত তাকে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যায়। ঘটনাটি তদন্ত ভার পুলিশকে দেয়া হয়, যার নেতৃত্বে ছিলেন এই ডেভিড স্মিথ। তিনি মহিলার কাছে সবকিছু জানতে চান, যে আসলে কি হয়েছিল ওই রাতে, আর ট্রেনের বাকি সব যাত্রীরা কোথায়। ওই মহিলা কাঁপতে কাঁপতে ঘটনার বর্ণনা দেন। তিনি ও তার স্বামী যাচ্ছিলেন ওই ট্রেনে করে। ট্রেনের যাত্রী সংখ্যা বেশি নয়, 20 থেকে 25 জন হবে। রাত প্রায় 10:30। ট্রেনের চালক জানান যান্ত্রিক সমস্যার কারণে ট্রেন আর সামনে চলবে না। আর ঠিক হতে তখন প্রায় সকাল হয়ে যাবে, তাই সবাইকে ভেতরে থাকতে হবে। সাথে সাবধান করেন, যেহেতু আমরা এক গভীর জঙ্গলে আটকা পড়ে গেছি, তাই কেউ যেন বাইরে যাবেন না। এটা শুনে যাত্রীরা বেশ বিরক্ত হন এবং চালকের সাথে অনেক তর্ক বিতর্ক করেন, কিন্তু উপায় নেই। এর মধ্যে 10-12 জনের একটি দল পরবর্তী স্টেশনে যায় হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন। চালকরা থেকে ওর আপত্তি জানান, কিন্তু তারা নাছোড়বান্দা, যেতে তাদের হবেই। নিরুপায় হয়ে চালক তাদের যাওয়ার অনুমতি দেন। বাকি যারা ছিলাম তারা ট্রেনে রাত কাটানোর চিন্তা করলাম। রাত প্রায় 1টা। আমরা সবাই যা ছিলাম তারা কেউ ঘুমিয়ে পড়েছিলাম, কেউ জেগেছিলাম। হঠাৎ দরজায় ডাক। কেউ যেন দরজা খোলার জন্য তীব্র আওয়াজ করছে। যেহেতু দরজা লক করা, তাই চালককে খবর দেওয়া হলো। তিনি খুব তাড়াতাড়ি এসে দরজা খুললেন এবং 2 জন যাত্রী তারা চলে গিয়েছিল, তারা ফিরে এসেছে। তাদের চোখে মুখে ভয়ের ছাপ। তারা কেউ কোনো কথা বলতে পারছে না। 2 জন জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে তাদের জ্ঞান ফিরলে তাদের প্রশ্ন করা হয়, কি হয়েছে, আপনারা ফিরে এলেন কেন, বাকিরা কোথায়? তাদের ঘটনা শুনে আমরা হতবাক। অনেক পথ হাঁটার পরেও তারা ওই 10-12 জনের দল একটা আলো দেখতে পায়। আলো ধরে হাঁটা শুরু করে। নির্জন বনে হঠাৎ একটা বাঁশির সুর শুনতে পায়, যেন এক মায়াবী ডাক। তারা ওই বাঁশির সুর শুনে আস্তে আস্তে সামনে এগোতে থাকে এবং অস্বাভাবিকভাবে একে একে বিভক্ত হতে থাকে, যে যার পথে চলে যায়। কিন্তু তারা 2 জন ওই বাঁশির সুর খেয়াল করে না, বরং তারা পর্যবেক্ষণ করতে থাকলো। কিছুক্ষণ পর তারা দেখলো তারা 2 জন একা
তার কিছু সময় পরে তারা বেশ কয়েকটি করুণ আর্তচিৎকার শুনতে পায়, যা বেশ বিভৎস। মনে হয় কেউ কাউকে জবাই করছে। তারা বেশ ভয় পায়, ফিরে আসে। ওই মহিলা ডেভিড স্মিথকে সব বলেন, আরো বলেন যে ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না, আরো ভয়ানক বিপদে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সবাই যখন ভয়ে অস্থির, ঠিক তখনই তারা ট্রেনের জানলা দিয়ে দেখলো তাদের চারপাশ আলোকিত হতে লাগলো। জঙ্গলের মাঝে এত রাতে আমরা আসলো থেকে। তখন তারা ট্রেনের জানলা দিয়ে বাইরে বেশ কিছু মানুষের অবয়ব দেখতে পায়, যারা দেখতে মানুষের মতো, তবে তারা দেখতে বেশ কালো ও উচ্চতা অস্বাভাবিক। বাঁশির সুর বাড়তে লাগলো, সাথে এক করুণ নীরবতা। সময়টা রাত প্রায় 3টা হবে। শুরু হলো আরেক অদ্ভুত ঘটনা। সবাই অনুভব করলো একটা তীক্ষ্ণ বাঁশির সুরের আওয়াজ। তাহলে আবার ওই বাঁশিটা ডাকছে একটা অনিশ্চিত পথে। সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলো। বাঁশির সুরটা বেশ কাছাকাছি লাগলো। সাথে সাথে ট্রেনে থাকা কিছু লোক দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কয়েকজন জ্ঞান হারায়। আমার স্বামী আমায় ধরে বাথরুমে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাথরুমটা তুলনামূলক ছোট হওয়ায় দুজন থাকা যাবে না। সে আমায় ভেতরে রেখে বাইরে থেকে দরজা লক করে দেয়। যাওয়ার আগে সে বলে, যা কিছু হোক আমি যেন কোনো শব্দ না করি এবং বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টাও না করি। আমি নীরব। বাঁশির সুরটা বাড়তে লাগলো। আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করতে লাগলাম, কিন্তু দরজা বাইরে থেকে লক থাকায় যাওয়া সম্ভব হলো না। আমি বুঝতে পারলাম একে একে সব নীরব হতে শুরু করলো। বুঝতে আর বাকি রইল না, ওরা সবাই চলে গেছে। একটু পরে ট্রেনে কিছু থুপ থাপ আওয়াজ, বেশ কয়েকটা করুণ আর্তনাদ। তারপর আর কিছু বলতে পারবো না। ডেভিড এসব শোনার পরে ওই জঙ্গলে উদ্ধার অভিযান চালান, কিন্তু কাউকে খুঁজে পাননি। নিরুপায় হয়ে তারা উদ্ধার অভিযান সমাপ্ত করেন এবং ওই ট্রেনে যারা নিখোঁজ ছিলেন তাদের খোঁজ পাওয়া যায়নি। এটাই ছিল ডেভিড স্মিথের ঘটনা। হয়তো আর ঘটনা নাও পাঠাতে পারি, কারণ ব্যস্ততা বেড়ে গেছে। ভালো থাকবেন। আপনায় ও সকল ভূতরমের শ্রোতাকে আল্লাহ হাফেজ। তো এই ছিল আমাদের গিয়াসউদ্দিন ভাইয়ের লেখা ইমেইলটা, এবং এই ইমেইলটা চমৎকার। এবং গিয়াসউদ্দিন ভাই, আপনি যত ব্যস্ত থাকুন, যখনই ছুটি পাবেন তখনই আশা করব যে আমাদের এভাবে ঘটনা পাঠাবেন, এবং ঘটনা পাঠালে আমরা অনেক আনন্দিত হই। আশা করছি যে আগামীতেও আপনার ঘটনা পাবো, এবং এই মুহূর্তে যদি আপনি শুনে থাকেন তাহলে অবশ্যই সেটা আমাদের জানাতে ভুলবেন না। এবং আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে আপনি শুনছেন আমাদেরকে। এখন আবার চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার দ্বিতীয় ঘটনাটি শুনবো। আপনার নামটা আরেকবার একটু বলবেন সবাইকে, যারা নতুন জয়েন করলেন তারা জানুক আপনার নামটা, তারপর আপনার ঘটনায় যাব। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। আজিজুর রহমান ভাই, আপনি আমাদের সেকেন্ড ঘটনাটা একটু প্লিজ বলেন। সেকেন্ড ঘটনাটা, জি, আপনার যে পরে যে ঘটনাটি বলেছিলেন সেই ঘটনাটা আপনি আরেকবার বলেন। আপনি যখন বোঝা আমি যখন আপনার ওই রমনা রেড ক্রস, জি, রমনা রেড ক্রস মাঠে যখন ডিসকন্টিনিউ হয়, রমনা রেড ক্রস মাঠে যাই, তখন যাওয়ার পরে এরপরে একটা ঘটনা বলেছিলেন আপনি, সেই ঘটনাটা আপনার সঙ্গে আপনার ছেলে আছে, একটু মনে করিয়ে দেন আপনি কোন ঘটনাটা। জি আপু, ওই যে ফুটবলের যে ঘটনাটা আছে তুমি সেটা বলো। ফুটবলের ঘটনাটা, জি। তো উনি যেহেতু এখন আমাকে শুরুতেই বলছিলেন যখন বয়স হয়ে গেছে আমি অনেক কিছু ভুলে যাই, ফুটবলের ঘটনাটা আপনি তাহলে এখন আমাদেরকে বলেন। নাম আবার বলবো। জি না, নাম বলতে হবে না। গ্রিন বসের কাছে ক্লাবে, জি। আমি যখন গ্রিন বস ক্লাবে খেলি, তখন আপনার অনেক সদস্য বা আমাদের টিমের লোক আসিল, তা একজনের দায়িত্ব দেওয়া হয় জি। যে আজকাল তুমি উঠাইবা, কালকে এই উঠাইব, এরকম করে একটা দায়িত্ব দেওয়া হয়। 10-12 জন আমরা একত্র হই, একজনে উঠা আর আরেকজনে উঠাই, এরকম করে লোক যখন আমাকে সেটিং হয়ে যায়, বাইরে যায়, তখন আমরা এই ফুটবলটা দিই। তখন আমাকে যখন বলছে যে আজকের দায়িত্ব তোমার, তুমি উঠাইবা, তখন আমি যাই উঠাইতে। তখন উঠাইতে গিয়া কেউ পাইলে সময়টা করতে পারি না। তা আমি মনে করছি আজান কিছু হয়ে গেছে, আজকে নাকি আমাকে ফালে এরা চলে গেছে। আচ্ছা। তখন আমি নিজেই চলে যেতেছি মাঠের দিকে একা একা। তখন যখন যাইতেছি তো বক্সিবাজার এক জায়গার নাম আছে তেজপাতাগুলি, তখন দিই যে ফুলের গেরা হইতেছে। তখনই যখন ফুলের গেরা যাইতেছে আর আমার শরীর যখন ভার হইতেছে, যখন ভার হইতেছে, তা আমি তারপরেও বাড়তেই আছি যখন বক্সিবাজার দিকে গেছি, রাব্বি হলের সামনে দিয়া এক সুইপারের গাড়ি আসতেছিল, নেচের গাড়ি। ওই গাড়ি থেকে বলতেছে, বাচ্চে তুমি তাহা যারো, এই লড়কা তুমি তাহা যারো। আমি ওনাকে বলছি যে আমি খেলতে যাইতেছি।
कहाँ मियाँ अभी कोई टाइम नहीं हुआ तुम वो टाइम में कहाँ जा रहे हो खेलने के लिए তখন আমি বলছি যে কি না আজান তো হয়ে গেছে তখন বলে যে বাচ্চা अभी भी আজাन नहीं हुआ अभी रात 2:30 बज रहा तुम मेरा साथ घर लौटो তখন আমি ওনার সঙ্গে আসতে আসি উনি নিয়ে আসলো বাসার दिखे নিয়ে আসলো আনার পরে তখন ওই বাসায় উঠাইলো উঠানোর পরে তো বলতেছে दीदी आपके लड़का वो बाहर निकल के एकला एकला गया ऐसा मैदान की तरफ रास्ता में मेरा साथ दिखाओ उनको बोला जो कि तुम मेरा साथ चलो तখন আমার আব্বু বলতেছে সরি দেখলো भाई आपका पास जिगा हुआ था हाँ आपने लाके मेरा घर तक पहुंचा दिया हाँ आपको अल्लाह भला करे এই ছিল ঘটনা। না আপনি কি কোনো দেখেছিলেন ওই দিন তো কিছু একটা দেখেছিলেন বোধহয় রাস্তার মধ্যে? এই রাস্তার মধ্যে দেখি নীল একটা আলো দেখেছিলেন আপনি বলছিলেন। নীল আলো দেখছিলাম ওই যে এটা আগে আগেরটাতে দেখেছিলেন। আচ্ছা ঠিক আছে, এটা আপনার সেকেন্ড স্টোরি ছিল। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথি কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। এবং এবং আপনার ঘটনাটা আপনি তার আগে বলেন আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন আপনি। আমার নাম হচ্ছে ইউসুফ হোসেন জনি। আমি হচ্ছে থাকি ঢাকা মিরপুরে, দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরে। আচ্ছা, তো আমরা ঘটনায় চলে যাই আপনার। হচ্ছে আমার ঘটনাটা হচ্ছে একদিন বিকেলবেলা আমি আর আমার এক বন্ধু হাঁটতে বাইরে, ওর একটা আত্মীয় বাসায় যাবে, তো ওর আত্মীয় বাসায় গিয়ে ওখানে গেলাম, গিয়ে আমাদের কাজটা কমপ্লিট করে আসলাম। তো যাওয়ার সময় থেকে বৃষ্টি ধরছিল, বৃষ্টিতে ভিজে দিলাম, বৃষ্টিতে ভিজেই গেছিলাম। পরে ওর বাসায় চলে গেছে, আমি আমার বাসায় চলে আসি। আচ্ছা বাসায় এসে আমি ফ্রেশ হয়ে, তখন ছিল রমজান মাস। আচ্ছা তো মাগরিব আজান দিয়েছিল, আমি ইফতার করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে একটা আজান দিয়েছিল, পরে নামাজ পড়তে যাবো। তো আমি একটা টর্চ লাইট নিয়ে, ওটা আলো কম ছিল, চার্জ ছিল না। আচ্ছা তো নামাজ পড়ার জন্য বাইরে হই, গিয়ে নামাজ পড়ে সবাই আগে চলে আসে। তো আসার পথে আমার রাস্তাটা যেখানে মিলবে ওখানে একটা তিন রাস্তার মাথা ছিল ওখানে। তো দূর থেকে যাচ্ছি কি তো সাদা কি একটা জিনিস জানো, ওইখানে এসে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে। তো আমি দূর থেকে দেখি একটা ভয় পেয়েছে, তো আমার লাইটে তো আলো নেই, ফলে মারছি, অনেক দূর পর্যন্ত যাইতেছে না। তো তখন আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভয় পেয়েছি খুব। হঠাৎ করে দেখি জিনিসটা সামনে দিয়ে চলে গেছে। আচ্ছা তো সেই গেছে ওই দিয়ে সামনে আমার বাসা, একটু পরে যেতে গেলে সামনে আমার বাসা। এর আগে একটা বাসা আছে, আমার একটা ফ্রেন্ডের বাসা। তো ওই বন্ধুটা আমার পরিচিত কাছেরই, তার হয়তো ওই ছিল আমার হুজুর আন্দারি পরে জুব্বা সিস্টেম বই। তো পরে আমি তখন অনেক জোরে হাঁটি যাই, জোরে হাঁটি গিয়ে দেখি যে ও তো কেউই নেই। পরে সামনেই ওর বাসা পর্যন্ত গিয়ে ওকে ডাক দিই অনেকবার, তাও দেখি ওর কোনো শব্দ নেই, ও মানে কোনো রিপ্লাই আসতেছে না। আচ্ছা 5-6 টাকার পর তারপরে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তো ঠিক রাত তখন 1:30 কি 40 হবে, এরকম 10 মিনিট ডিফারেন্স এরকম হবে। তখন হঠাৎ করে আমি ঘুম থেকে জেগে দেখি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা দেখে আমি খুব আফসোস হয়ে যাই। ওটা ছিল এরকম, মানে আপনার কোথায় যেন আমি চলে যাচ্ছি, আচ্ছা কোথায় যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম বিষয়। তো পরের দিন যখন হুজুরের কাছে যাই, তখন হুজুরের কথা বলছিল যে আপনি কোথায় নিয়ে যাচ্ছ, বা এরকম মানে আকাশের উপর দিয়ে উঠতেছেন এরকম কিছু দেখছেন। পরে আমি বললাম হ্যাঁ এরকম কিছু। তো উনি বললো হ্যাঁ এগুলো ফড়ি, এটা কিছু হতে পারে। তো পরটা যখন আমি ঘুম থেকে জেগে যাই, তখন আমি বাঁ দিকে শোয়াছিলাম। তো আচ্ছা, তখন আমি ডান দিকে তাকাই, তখন ডান দিকে তাকাই দেখি সাদা একটা জিনিস, মানে আমার মাথায় কর্নার বরাবর, আমার দরজা বরাবর, মাথায় কর্নারের দরজা বরাবর, দরজার সামনে সাদা একটা জিনিস। আমার দরজার থেকে সামনে হচ্ছে আমাদের মেন দরজাটা। তো সাদা জিনিসটা আসছে আমার পিছন থেকে, আমাদের রুমের ভিতর থেকে আসছে, যেখানে আমাদের পিছনে আমার মা বাবা আর একটা রুম হচ্ছে আমার বোন। আচ্ছা তো ওই থেকে আসছিল। তো আমি এদিকে ফিরে আবার ওইদিকে ফিরে যাই, যখন জিনিসটা ছবি পড়ছিল তখন আবার এদিকে তাকাই পুরা সাদা জিনিসটা দেখি, ওটা আমাদের সামনে দরজা বরাবর গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, অনেক আস্তে আস্তে মুখ করে জায়গা থেকে, মানে খুব স্লো। তো তখন আমি খুব ভয় পেতেছি জিনিসটা আসলে কি। তখন কয়েকটা সুরা পড়ে, তাও দেখি কাজ হচ্ছে না, জিনিসটা দাঁড়িয়ে আছে। তো আমি কিছুক্ষণ পর আমার পাশের রুম থেকে বাবা একটা কাজের সব আসে, বাস হয়তো উনি উঠে আসবে। তো কিছু 5 সেকেন্ড অতিবাহিত হয়ে দেখি যে কেউ আসতেছে না। তো তখন ভাবতেছি চিৎকার করবো কিনা, তো চিৎকার করলে তো হয়তো ওই ভিতর থেকে আসছে, তাহলে হয়তো সবকিছু অফ করে ওই থেকে সবকিছু ভালো করে বন্ধ করে আসছে। একদম তাহলে হয়তো বা এইদিকে আমি চিৎকার করলেও হয়তো আমায় দেখে না এখনো, যদি চিৎকার করার পর দেখে ফেলে বা এদিকে চলে আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে, কি করবে জানো। তো পরে আমি এখন মানে ভয়ে পুরো আপসেট হয়ে গেছি। কিছুক্ষণ পর ভাবলাম কি আমার মা নাকি, ওই সে মা হয়তো বা দাঁড়াইছে। তো পরে তখন আমি তখন আমি একটু মাথাটা উপরে উঠে তাকায় দেখি না, ওটা তো সাদা পুরা স্কাপ সিস্টেম, আপনার জাস্ট গঠনটা বোঝা যাচ্ছে। হাত পর্যন্ত যে সাদা স্কাপ, ইয়েটা হাতাটা পা পর্যন্ত, পায়ে টাকনো গিরার পর্যন্ত সাদা, পুরাটা সাদা বোরকা সিস্টেম। আর স্ক্যাপটা পুরা বোঝা যাচ্ছে, মোটামুটি গঠনটা বোঝা যাচ্ছে, কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না, হাত পা কিছু দেখা যাচ্ছে না। তো তখন আমি আবার নিচে ডাউন হয়ে মানে শুয়ে যাই, শুয়ে তাকায় থাকি, ভাবতেছি ও কী করবে এখন,
ঠিক তখনই দেখি ও মুভ করতেছে, মানে আমার রুমের থেকে আসবে, ওর থেকে এক পা দু পা করে আস্তে আস্তে ঘুরতেছে। তো আমার রুমের সীমানা বরাবর এসে ও সোজা হয়ে দাঁড়ায় সামনে নিচের দিকে তাকিয়ে রয়েছে এভাবে। তখন আমি ভাবতেছি ও আমার রুমে ঢুকে কী করবে আমাকে, মানে কী চাচ্ছে বাবু আসি জানি কী করবে। আমি তো ভয়ে উপরে আপসেট, কী জানি হয়। তো কয়েক সেকেন্ড এবার থাকার পর হঠাৎ করে দেখি জিনিসটা নাই। আচ্ছা, তখন আমি খুব হাত ছুটে তারপর ভালো করে তাকে দেখি আসলে জিনিসটা, তাকে চিৎকার করি, চিৎকার করার পর আমার পাশের রুম থেকে মা বাবা সবাই দৌড়ে আসে, এসে জিজ্ঞেস করতে থাকি কী কী যায়। আমি বলতে পারতেছি না যে আসলে জিনিসটা কী দেখলাম। ওটা যদি আসতো আমি কী করতো, আমি ভয়ে কান্না করতে করতে। পরে পরের দিন হুজুর কাছে যাই, হুজুর বললো এটা জিনিসটা পড়েছিল। এরপর থেকে প্রায় 1-1.5 বছর আমার ওখানে মানে একাই ঘুমাতে হয়। আর অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট পেয়েছি তখন। এখনো ভয় পাই রাতে যখন ঘুমাই একা একা, তখনও গেলে রাত্রেবেলা একা একা ঘুমাইলে প্রচণ্ড ভয় পাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ইমেইলে, এবং আমার সঙ্গে আর একটা ইমেল আছে এই মুহূর্তে, সেই ইমেলটা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। যিনি লিখছেন, তিনি যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ছি যে, প্রিয় রাসেল ভাই, আমি রংপুরের প্রাণ কেন্দ্রের বাসিন্দা। শহুরে জীবন, আধুনিকতা সবই রয়েছে আমার জীবনে। তবুও আমার জীবনে এ যাবৎ যা ঘটেছে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পাইনি। আমি প্রথম শুনি শুধুমাত্র নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর মিল খুঁজতে, আর এসব থেকে কীভাবে বেঁচে থাকা যায় তার উপায় খুঁজে বের করবার জন্য। হয়তো অনেকেই তামাশা নিতে পারেন এই সব অতি প্রাকৃত ঘটনাগুলোকে নিয়ে। আচ্ছা বলুন তো, ঘুমের মাঝে ঘুমিয়ে গেলে কেমন অনুভূতি হবে? হয়তো খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে যারা আমার মতো। জেগে উঠতে যেমন ঘুম ভাঙতে হয়, তেমনি ঘুমের মাঝে যখন আরেকটা জগৎ খুলে যায়, আর আমি যখন সেই জগতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, তখন জেগে উঠতে পারি না যতক্ষণ না ঘুমের মাঝে ঘুমিয়ে থাকা সত্তা জেগে না ওঠে। এমন হয়েছিল 2-3 বার। এবার আসা যাক ঘটনায়। আমি সবেমাত্র ইংলিশে অনার্স কমপ্লিট করেছি। এই তো কিছুদিন আগের কথা। ঘুমিয়েছিলাম, ঘুমের মাঝেই নড়ে উঠল শরীরটা। মনে হলো কেউ যেন উঁচু থেকে নামিয়ে দিল আমায়। খুব নরম আর একটু গরম অনুভূতি। বুঝলাম আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু যখন চোখ খুললাম তখন রাতের আধারে পরিষ্কার আকাশের তারাগুলো চোখে আসছিল, আর আমার চারপাশে শুধুই বালু আর বালু। উঠে বসলাম, হাত দিয়ে হাতড়ে দেখলাম, না ঠিকই তো, আমার চারদিকে শুধুই বালু। এবার উঠে হাঁটতে শুরু করলাম। যেদিকে যাই পায়ের নিচে শুধুই বালু। মনে হচ্ছে কোনো বালু চড়ে ফেলে দিয়ে গেছে কেউ আমায়। একটু পরে যেই ভুলটা ভাঙলো, সামনে দেখি একটা বাগানের মতো। আর একটু কাছে গিয়ে বুঝতে পারি ওগুলো খেজুর গাছ। ভয়ে গলা শুকিয়ে আসছিল। দিশেহারা হয়ে লোকালয় আর একটু আলোর জন্য জীবনটা যেন গলা পর্যন্ত উঠে এসেছিল। মেঘ খেটেছি। পরে ক্লান্ত হয়ে বালুর ওপরেই শুয়ে পড়ি। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙে আমি আমার বিছানায়, চোখ খুলে আমার মাথার ওপরে ছাদটা দেখতে পেয়ে মনে স্বস্তি পেলাম। নিছক স্বপ্ন ভেবে উড়িয়ে দিলাম রাতের ঘটনাটা। কিন্তু যখন বিছানায় তাকালাম, দেখলাম অনেকগুলো বালু। আমার শরীরের ট্রাউজার, এমনকি ট্রাউজারের ফোল্ড করা পায়ের কাছে কোথানো অংশটায় বালু দিয়ে ভর্তি। বলতে তো আর বাকি রইল না। আমি জানি না সেই রাতে আমি কোথায় গিয়েছিলাম, নাকি এটাও মনের ভুল। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই। আপনাদের কাছে থাকলে বলবেন। আর যারা বিজ্ঞান নিয়ে সমস্ত আবিষ্কার করতেই পারেন, তাদের বলবো বিজ্ঞান এখনো অসহায়। এক ফোঁটা রক্ত কণা তৈরি করার ক্ষমতা হয়ে ওঠেনি বিজ্ঞানের। দোয়া করবেন আমার জন্য। ভিডিও লিখেছেন মোহাম্মদ আল মুনিম, নিউ জুম্মাপাড়া, রংপুর থেকে। আসলে এই ঘটনাটা খুব অদ্ভুত এই জন্য যে, আপনি ধরুন যে আপনার যে ঘটনাটা উনি লিখছেন বা যে ঘটনাটা উনি বলছেন, আপনি এই স্বপ্নের মধ্যে কোথাও ট্রাভেল করলেন বা কোথাও গেলেন। ধরুন যে উনি যে কয়েকটা বালুর জায়গায় গিয়েছিলেন, নদীর চর বা সমুদ্রের সৈকত বা বিচের মতো একটা জায়গায়, ঠিক একইভাবে আপনি যদি যান এবং যখন ঘুম ভাঙলো তখন নিঃশ্বাস থেকে স্বপ্ন ভাবছিলেন আপনি যে এটা মনে হয় স্বপ্ন ছিল, এটা ড্রিম ছাড়া আর কিছুই না। ঠিক সেই মুহূর্তে আপনি সেই মুহূর্তে রিয়েলাইজ করলেন যে আপনার খাটেও সেই যে বালুর জায়গায় আপনি গেছেন, সেই বালু, আপনার ট্রাউজারের পকেটে বালু,
আপনার ট্রাউজারের ফোল্ডে বালু এবং সব জায়গায় বালুতে ভরে আছে। তার মানে আপনি ওই যে স্বপ্নের জগৎ বা অন্য কোনো জগৎ যেটাতে আপনি ঘুমিয়ে যাওয়ার পরে গিয়েছিলেন, সেখান থেকে শুধু একা ফেরেননি, আপনি কিছু নিয়ে ফিরেছেন। এই যে স্বপ্নের জগৎ থেকে কিছু নিয়ে ফেরা, এটা কি আসলেও সম্ভব? তাহলে আসলে ঘুমিয়ে গেলে আমরা কোন জগতে যাই? আপনার জীবনে কি কখনো ঘটেছে যে আপনি ঘুমিয়ে স্বপ্নের জগতে গেছেন, তারপরে সেই জগৎ থেকে কোনো একটা কিছু নিয়ে ফিরেছেন? আমার সাথে এরকম কখনো ঘটেনি। যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং আমাদের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে bhutfm@fm, which is bhtfm@hradiofo@fm। সবসময় ভয় পেতেই হবে এমন কোনো কথা না, কিন্তু এই ঘটনাটা এতটাই অদ্ভুত, আমার নিজেরও মানে অনেকক্ষণ ধরে ভাবতে হয়েছে যে এই যে জগৎে আমরা বাস করি, এই জগতের বাইরে আরও যে জগৎগুলো আছে, সেই জগতে আমরা কি জীবন্ত অবস্থায় বা আমাদের জীবদ্দশায় বা আমাদের লাইফ টাইমেও আমরা ট্রাভেল করতে পারি? ইজ ইট রিয়েলি পসিবল? মানে যদি তাই হয় তাহলে কেমন হবে, কিভাবে? যাই হোক, আমরা পরবর্তী ঘটনা যাবো, তবে তার আগে ফেসবুকে আমরা দেখবো যে অনেক কিছু লিখছেন, সেগুলো আমরা একটু দেখে আসবো। আমরা চলে যাবো আমাদের নেক্সট আয়োজন কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব এবং আশা করছি যে যেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। কি নাম আপনার? আপনি তো এসছেন আপনার বাবার সাথে, তার নাম আমরা শুনেছি, আপনি একটু বলেন। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান। আমি থাকি পুরান ঢাকার হোসেনজা লেনে। জি। তো আমি আমার বাবার কাছ থেকে অনেক ঘটনা শুনেছি। আপনার সাথে যেটা ঘটেছে সেটা আপনি বলুন। আমার সাথে ঘটনা ঘটেছে। তো আমরা ছোট থাকতে দালানে খেলাধুলা করতাম সবাই একসাথে। তো আমরা রাত্রে টিনোও খেলতাম। তো আমরা সকল বন্ধু একসাথে রাতের ৮টা বাজে সবাই একত্রিত হই। তখন আমরা সকলে মিলে দালানের ভিতরে টিনো খেলবো এই বলে। তো আমরা যখন খেলার জন্য প্রস্তুত হই, তখন এক করে সবাই আসতে থাকে। তো আমার সকল ফ্রেন্ড আসলো। তাদের মধ্যে আবির, সানি, সাজ্জাদ, তারপরে তাসলিম, সাইম, এরা উল্লেখযোগ্য। আরও অনেকে ছিলেন। আমি সবার নাম জানার দরকার নেই, আপনার সঙ্গে বন্ধুরা ছিলেন, এটা জানলেই হবে আলোচিত। তো আমরা রীতিমতন খেলা শুরু করে দিই। তো খেলা শুরু করার সময় চোর যে থাকে, মানে চোর আমি পড়ি, সবাইকে খুঁজে বের করতে হবে। তো আমি যখন আসি তখন সবাই পালিয়ে যায়। তো আমার এক বন্ধু, তার নাম হলো তাসলিম, তিনি করে কি যে দুটা কবরের মাঝখানে, দালানের ভিতরে কবর আছে, তো পাকা কবর, দুটা কবরের মাঝখানে ওই জায়গায় ঘুমায় আছে আর সাদা শার্ট পরে। তো আমি যখন ওকে দেখতে পাই, ওই যখন উঠে আমি ভয় পেয়ে যাই যে মনে হয় না কিছু উঠেছে। পরে যখন আমি দেখি যে আমার বন্ধু, তো আমি তাকে রীতিমতন বলি টিনো। তারপরে আমি অনেক বন্ধুকে খুঁজে বের করি। তো আমার আরেক বন্ধু হলো সাইম, ও একাবার গাছের মধ্যে ডালে চেপেছিল। তো এখন তাকে তো মানে সবাই বের হয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না। তো এখন ওই কোথায় গেছে। পরে দেখি যে হুট করে ওই অনেক মানে ভীত অবস্থায়, কাঁপা অবস্থায় বলছে যে ভাই আমাকে নিয়ে চলো, আমার কিছু ভালো লাগতেছে না, আমাকে নিয়ে চলো। তো তখন আমরা জিজ্ঞেস করছি যে কী হয়েছে। তো সে বলতেছে যে আমাকে নিয়ে চল। তো তাকে নিয়ে যখন বাসায় আসি, তখন ওই বলে যে ভাই এমন আমি যখন পলাতক অবস্থায় ছিলাম গাছের ডালের উপর, তো আমি দেখতে পাই যে একটা লম্বা কালো জিনিস, চোখগুলো সবুজ, আমার দিকে ঢুকে আছে। আর কি জানি মানে আমাকে ধরবে বলে মনে হচ্ছে। তো আমি সেটা দেখে অনেক ভয় পেয়ে যাই, মানে আমার ওই ফ্রেন্ডটা বলে। তো তার মানে সাথে অনেক জ্বর এসে পড়ে এবং মানে সে মানে অনেক অসুস্থ থাকে। তো এই কালো জিনিসটা যে কী ছিল সেটা আমরা আজও খুঁজে বের করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে একটা চমৎকার অডিও ক্লিপ আছে, সেটা শুনবো। এবং সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এজিড এফএম অ্যান্ড জো ফুর্তি। হ্যালো রসুল ভাই, আমি পূজা। আশা করি ভালো আছেন। আমি কলকাতা থেকে বলছি, যদিও আমি বাংলাদেশেই থাকি, এখন স্টাডির কারণে কলকাতায় আছি কয়েক বছরের জন্য। যাই হোক, ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমার সাথে সিলেটে ঘটে। আমি চাঁদপুর থাকতাম, বাট পড়ালেখার জন্য আমাকে সিলেটে আসতে হয় 2 বছরের জন্য। আমি সেখানে একটা প্রাইভেট মহিলা কলেজে পড়তাম। কলেজটির নাম আমি বলছি না। আমি সেখানে হস্টেলে থাকতাম। ঘটনাটি আমার সাথে হস্টেলেই হয়েছিল, তাই জন্য আমি হস্টেলে আমার রুমে বিবরণটা দিচ্ছি। আমি 101 নম্বর রুমে থাকতাম, পাশে 102 নম্বর রুম। দুটি রুমের নাম্বার আলাদা আলাদা হলেও দুটি রুমে একটাই ছিল, কারণ ওটার মাঝখানে একটা হোয়াইট বোর্ডের পার্টিশন ছিল, যার মাঝখানে একটা দরজাও ছিল, যেটা থেকে এক রুম থেকে আরেক রুমে যাওয়া যেত। আর বলে রাখা ভালো
দুটো পার্টিশনের মাঝখানে যে জায়গাটা, যেখানে দরজাটা ছিল, সেই জায়গাটা কিছুটা উইক ছিল। জানি না কেন উইক থাকা বলতে আমি বোঝাতে যাচ্ছি যে ওই জায়গাটাতে যখন আমরা হাঁটতাম, অন্যান্য জায়গাটা থেকে ওই জায়গাটাতে তুলনামূলক বেশি পায়ের শব্দ হতো। মানে ওই জায়গাটা দিয়ে হাঁটলে ধপধপ শব্দ হতো। মানে কোথাও যদি ঢালাইয়ের নিচে কিছু একটা কম থাকে, তখন যেই হালকা জিনিসের উপর দিয়ে হাঁটলে শব্দটা হয়, সেই শব্দটা ওখানে হতো। আমার বিছানাটা ছিল 101 নম্বর রুমের পরেই, 101 নম্বর রুমের দরজার ঠিক বাম পাশে। দরজাটা খুললে হাতের বাম দিকে আমার বিছানাটা ছিল। আমি আর আমার ফ্রেন্ড একটা বিছানা শেয়ার করতাম, সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল। আমার দুটো ফ্রেন্ড। এমন একটা টাইম আসে যখন সেকেন্ড ইয়ারে যারা পড়ে তাদের পরীক্ষা শেষ হয়ে যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা চলে যায়। আর তখনও ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন হয় না। তখন যারা সদ্য সেকেন্ড ইয়ারে ওঠে তারাই শুধু হস্টেলে থাকে। সেইটা ছিলাম আমরা। তখন গোটা হোস্টেলে নতুন সেকেন্ড ইয়ার ওঠা স্টুডেন্ট ছাড়া আর কেউই ছিল না। সেজন্য আমাদের এই 101 আর 102 নম্বর রুমে সবেমাত্র আমরা 3 জন ছিলাম। 3 জন থাকায় আমরা 3 জন একই রুমে থাকতাম, 101 নম্বর রুমে। ঠিক আছে, আমি এবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার দিনটা ছিল নভেম্বরের দিকে। আমার ঠিক তারিখটা মনে না থাকলেও দিনটা মনে আছে, সেটা শুক্রবার ছিল। কেন কি আমি সেদিন ভূত FM সবসময়ই শুনতাম, সেদিনও শোনার একটা প্রস্তুতি ছিল। রাত 11:30টায় আমরা বিছানায় চলে আসি। ভূত FM শুনবো 11:59 থেকে। আমার ফ্রেন্ড রাতের দিকে নামাজ পড়তো, তাই ও সেদিন প্রতিদিনকার মতো সেদিনও রাতের নামাজ পড়তে বসে। বেশিক্ষণ না, ও হাফের নামাজ পড়তো। আমি আমার বিছানায় আশ্রয় অবস্থায় ছিলাম, দেখছিলাম। আমি ওর ওয়েট করছিলাম যে ও আসবে, তবে আমরা একসাথে ভূত শুনবো। আমি একটু ভীতু টাইপেরই, তবু আমি শুনতে ভালোবাসি। ও নামাজ পড়া অবস্থায় আমাদের 102 নম্বর রুমে হঠাৎ করে কেউ টোকা দেয়, ঠক 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 করে 3 বার। আমি ভাবি আমাদের পাশের রুম থেকে হয়তো কেউ মজা করার জন্য এই কাজটা করেছে, তাই ভাবে আমরা কেউ কিছু পড়ি না। তার ঠিক পরেই ওই দরজাতেই আবার টোকা পড়ে। তখন আমি আর নীলা দুজনের দিকে দুজন তাকিয়ে হাসি। শেষে আমি আমার মতো একটু ফোনে ফেসবুক স্ক্রলিং করতে থাকি, আর ও ওর মতো নামাজ পড়তে থাকে। ও নামাজ শেষ হয়ে যায়, ও জায়নামাজ গুটিয়ে বিছানায় চলে আসে। আমরা শুই। যেহেতু নভেম্বরের দিকটা একটু ঠান্ডাই ছিল, সেহেতু আমরা সেখানে কম্বল ব্যবহার করেছিলাম। আর আমরা হেডফোন কানে দিয়ে ভূত FM শুনতে শুরু করি। যখন এটা শুনছি, তখন ঠিক আমাদের মাথার দিকটা যেই দরজাটা, ওই দরজাটায় কেউ টোকা দেয়। কেউ আমাদের বিছানার সামনে একটা জানালা থাকায় আমাদের বুঝতে একটু কষ্ট হয় যে যদি কেউ ওই দরজাটা থেকে আমাদের মাথার সামনে দরজায় আসে, তাকে জানালাটা ক্রস করে আসতে হবে। কিন্তু সেখানে তো কেউ ছিল না, কাউকে যেতে দেখিনি, কারো ছায়া দেখিনি। তখন আমাকে নিয়ে আমার ফ্রেন্ড বলেছে হতে পারে ওরা নিচু হয়ে গেছে, যার জন্য জানালায় ওদেরকে দেখা যায়নি। বললাম হ্যাঁ সেই হবে, হয়তো ভয় দেখাচ্ছে। আমরা আমাদের ভূত FM শোনা কন্টিনিউ করি। তারপরে 30 মিনিট সব ঠিকঠাক ছিল রাসেল ভাই। তারপর শুরু হয় ঘটনা। আমাদের ওপর থেকে, মানে দোতলা থেকে, বলতে পারি যে আমাদের ফিলিং থেকে হঠাৎ করে মার্বেল পড়ার শব্দ আসে। আমরা ভাবি যে ওপরে হয়তো কেউ পাথর দিয়ে খেলেছে, তাই জন্য অতটা কিছু চিন্তা করি না। হঠাৎ করে সিলিংয়ের শব্দটা বন্ধ হয়ে গিয়ে ওই যে 2 রুমের পার্টিশন ছিল, ওইখান থেকে শব্দটা আসতে শুরু করে। যে হাত থেকে কেউ ঝরঝর করে অনেকগুলো মার্বেল ওই পার্টিশনটার মাঝখানে ছেড়ে দিল। ওই মার্বেলগুলোর সাথে ওই ধপধপ আওয়াজটাও আসছিল কানে, যে ওই হালকা জায়গাটার মধ্যে কেউ মার্বেলটা ফেলেছে। অনেকগুলো মার্বেল পড়ছে, থেমে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর মনে হলো যে এমন একটা সিকোয়েন্স তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল যে হাত থেকে ফেলছে, ওগুলো আবার পুড়িয়ে হাতে নিচে আবার ফেলছে। এরকম একটা ডিস্টেন্স ছিল ফেলার শব্দগুলোর মধ্যে। ভয় পেয়ে যাই। আমরা দুজন কান থেকে হেডফোন খুলে ফেলি, একজন আরেকজনকে শক্ত করে ধরে শুয়ে থাকি। ততক্ষণে কম্বল আমরা মাথা দিয়েও মুড়ি দিয়ে ফেলেছিলাম। আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না, যা শুনছিলাম সব কানে শুনছিলাম। শব্দটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপর শুরু হয় পায়ের গোড়ালির শব্দ। কেউ যেন ওই জায়গাটা দাঁড়িয়ে ইচ্ছে করে ওই জায়গাটাকে বারবার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করছে। খুব ভয় পাচ্ছিলাম। এত ঠান্ডার মধ্যেও খুব গরম লাগছিল। দুজনেই ঘেমে গিয়েছিলাম। আমার ফ্রেন্ড ফোনের টর্চটা চালালো কম্বলের ভেতরেই। ভয় করছিল, চারিদিক অন্ধকার। আর হ্যাঁ, আমার আরেকটা যে ফ্রেন্ড ছিল, ও সেই রুমেই অন্য একটা বিছানায় ঘুমিয়ে গিয়েছিল। ওর ঘুমটা এতটাই গাঢ়, আমার মনে হয় না যে ও কিছু শুনতে পেয়েছিল। আর পরে জিজ্ঞেস করেছি তো, ওর কিছুই শুনতে পাইনি। যেহেতু আমরা দুজন জেগেছিলাম, আমরা দুজনেই শুনতে পেয়েছি। যাই হোক রাসেল ভাই, ওই পায়ের শব্দটা ক্রমাগত 1-2 মিনিট চলছিল। তারপর সেই পায়ের শব্দটা ঘরের মাঝখান দিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। মনে হচ্ছিল যে কেউ আমাদের দিকেই আসছে, আমাদের দিকে লক্ষ্য করেই হেঁটে হেঁটে এখানে আসছে। এই তো চলে এসছে, এরকম একটা ব্যাপার। গা খুব কাঁপছিল, প্রচণ্ড ঘামছিলাম। আমার ফ্রেন্ড যথেষ্ট পরিমাণ যা পারে সূরা পড়ছিল, আল্লাহর নাম করছিল। আমারও যদ্দূর মনে আছে
আমিও তদ্দুস্তব স্তোত্র সব পড়ছিলাম, কিছুতেই কিছু কাজ হচ্ছিল না রাসেল ভাই। সত্যটা এগোতে এগোতে মাথার সামনে এসে থেমে গেল, ঠিক দরজাটার সামনে, আমাদের মাথার উপরে। তারপর হঠাৎ করে সব নীরব হয়ে গেল, যে কিছু শুনেছিলাম এতক্ষণ কানে মনেই হচ্ছিল না। সব নীরব, একদম নীরব, যেমন মনে হচ্ছিল যে সব কোমর ধরে আছে। আমার খুব গরম লাগছিল। কি করলাম তখন আমি? আমার হাতটা বের করে ফেললাম বাইরে, এতটাই গরম লাগছিল যে মাথাটা বের না করলেও আমার ডান হাতটা আমার কপালের ওপর দিক দিয়ে আমার মাথার পেছনে নিয়ে রাখলাম। সাথে সাথে রাসেল ভাই মনে হচ্ছে একদম ঠান্ডা কিছু একটা আমার হাতটাকে জোরে জাপটে ধরলো। আমি সাথে সাথে আমার হাতটা সরিয়ে নিলাম। এবার আমি ভয়ে কান্না করতে শুরু করলাম। আমার ফ্রেন্ড বলল, একদম ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব ঠিক করে দেবে, ঠিক ঠিক হয়ে যাবে সব, কিচ্ছু চিন্তা করিস না। আমার কান্না থামে না, আমি কাঁদতেই থাকি। এমন অবস্থায় হঠাৎ আমার আরেকটা ফ্রেন্ড, যে কিনা ঘুমিয়েছিল, সে জোরে চিৎকার করে উঠছে। বলে রাখি রাসেল ভাই, ওকে আমি প্রথম থেকেই দেখছি যে ওর যেটা আমরা বলি যে বোবায় ধরা, সেই সমস্যাটা ওর ছিল। আর সেদিনের চিৎকার তো ব্যতিক্রম কিছু ছিল না, ওকে বোবায় ধরেছিল। ও প্রচন্ড জোরে চিৎকার করে উঠলো কয়েকবার। এমন একটা অবস্থা ছিল তখন, না মাথা কাজ করছিল না। কি করলাম আমরা, কম্বলটা সরিয়ে দুজনে ঝাঁপ মেরে উঠে বসলাম। আমার ফ্রেন্ডের কাছে যেতে হবে, ও চিৎকার করছে। তখন কি হলো রাসেল ভাই, হঠাৎ করে আমার মনে হলো আমার ডান হাতে ঠিক কনুইয়ের উপরের দিকের মাংসটায় কেউ খুব জোরে আঁচড়ে দিয়ে চলে গেল। আঁচড়ের সাথে সাথে আমাদের মাথার পাশের দরজাটায় ধুপ করে একটা আওয়াজ হলো, মনে হলো যে কেউ দরজাটা বাড়ি মেরে বেরিয়ে চলে গেল। একটা হাওয়া এসে লাগলো গায়ে দুজনেরই। আমার ফ্রেন্ডটা গিয়ে লাইট চালালো। আমরা দুজন দৌড়ে তখন হাতের দিকে না তাকিয়ে দৌড়ে আরেকটা ফ্রেন্ডের কাছে গেলাম, ওকে ঘুম থেকে তুললাম, জল খাওয়ালাম। ততক্ষণে আমার হাত অসহ্য যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম হাতটায় 3টা নখ, নিচ থেকে ওপরের দিকে কেউ আঁচড় দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। ওটা দেখে আমি ভয়ে সেন্সলেস হয়ে যাই। তারপর আমার 5 থেকে 10 মিনিটের মধ্যে সেন্স চলেও আসে। সেই রাতেই আমি রাত 3টে নাগাদ আমার বাবাকে ফোন করে বলি যে আমি এখানে কিছুতেই থাকবো না, আমাকে কালকেই তুমি নিয়ে যাবে এখান থেকে। আমার বাবা বরাবরই বলতে বিশ্বাস করতো না, তাই আমার বাবা ভাবে যে আমি স্বপ্ন দেখেছি। আমি বলি যে না, আমি স্বপ্ন দেখিনি, আমার সাথে আমার ফ্রেন্ডটাও ছিল। আমার বাবা বলে ঠিক আছে, আমি কালকে আসবো। আমার বাবা আসে এখানে, সাথে একটা ফ্রেন্ডকে নিয়ে আসে, যে ফ্রেন্ডটা ছিল কিনা অ্যাস্ট্রোলজার। আর উনি অ্যাস্ট্রোলজির সাথে সাথে অনেক রকম কাজও করতো, কারো কোনো প্রবলেম ঠিক করা, মানে অনেকটা তান্ত্রিক টাইপের হবে, এরকম কিছু একটা হবে। আমি ওনাকে সব ঘটনা বলি, যদি উনি আমাদের হোস্টেলের ভিতরে ঢুকতে পারবেন না, সেজন্য আমি আমাকে সবটা ডিটেলসে বলি সব কিছু। তখন উনি বলেন যে তুমি তোমার হোস্টেলের যে মেট্রন, তাকে জিজ্ঞেস করো যে এই হোস্টেলে কোনো ইনসিডেন্ট হয়েছিল কিনা। হ্যাঁ, আমি আমার হোস্টেলের মেট্রনকে দিয়ে জিজ্ঞেস করি যে দেখুন আমার এরকম হয়েছে, আপনি আমাকে বলুন যদি আপনি কিছু জেনে থাকেন। উনি আমায় কিছুই বলেনি, কারণ উনি নিজেও কিছু জানতেন না। উনি আমাদের আসার 4 বছর আগে এখানে জয়েন করেছেন, সে তিনি কিছুই জানতেন না। আমাদের কলেজের অনেক পুরনো একজন দাদু ছিল, আমরা দাদু ডাকতাম। উনি অনেক বছর ধরে এই কলেজেই কাজ করছেন। তিনি আমাকে বললেন 1992 এর দিকে এখানে একটা মেয়ে হোস্টেলে আমার পাশের বিল্ডিংয়ের দোতলায় সুসাইড করে। সেটা কি সংক্রান্ত কারণ জানি না, বাট সুসাইড করে। এখানে একটা অপমৃত্যু হয়েছিল, সেটা আমি গিয়ে আমার বাবার ফ্রেন্ডকে বলি। উনি আমাকে এক ব্যাগ থেকে একটা সিলভার কালারের কিছু একটা বের করে দেন, যেটার মধ্যে আই থিঙ্ক আরবিতে কিছু লেখা ছিল, আমি কিছুই করতে পারছিলাম না। একটা গোল, একদম ছোট গোল একটা পাত, সিলভার কালারের। উনি আমাকে বলেন যে এই জিনিসটা আমার রুমের দরজার সামনে লাগিয়ে রাখতে। আমি তাই করি, লাগিয়ে রাখি। তারপর থেকে রাসেল ভাই হোস্টেলে আমার সাথে আর কিছু হয়নি, কিন্তু ওখান থেকে আমি যখন বাড়িতে শিফট করি, পড়ালেখা শেষ করে, তখন আমার উপর আরেকদিন অ্যাটাক হয়েছিল। আমি জানি না কে ছিল সেটা। আর আমি হোস্টেলের ইনসিডেন্টটা আমি বুঝতে পারিনি যে আমি তো ওখানে একা ছিলাম না, আমার তো আরও ফ্রেন্ড ছিল। আমাকেই কেন অ্যাটাক করলো, আমার সাথেই কেন এরকম হলো, আর কে ছিল সেটা উত্তরটা আমার জানা নেই। যদি কেউ আমাকে এক্সপ্লেনেশন দিতে পারে, তাকে আমার অগ্রিম থ্যাঙ্কস। যদি কেউ আমাকে বলতে পারে যেটা আমার সাথে কেন হয়েছিল। থ্যাংক ইউ রাসেল ভাই, আমার ঘটনাটা আমি আপনার সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। পরে যদি কখনো আমি সময় পাই, অবশ্যই বাংলাদেশে হিস্ট্রি কিউবকে আসার চেষ্টা করব। ধন্যবাদ। তো যাই হোক, আমরা আরো ইমেইল আছে এবং যে চমৎকার অডিও ক্লিপটির ঘটনা আমি বলেছিলাম, যে অডিও ক্লিপটির কথা আপনাকে বলেছিলাম, সেই অডিও ক্লিপটি আমরা আরেকটু পরে শুনবো। তার আগে আমি আরো একটা ঘটনা শুনে ফেলি। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আমরা ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়াঙ্কী অ্যান্ড আমি আজকে অ্যাকচুয়ালি একটা এটাকে আমি কোনো রিচুয়াল বলবো না অ্যাকচুয়ালি, বিকজ এই রিচুয়ালটা
মানে যে লাইফে ছিল সেটা অ্যাকচুয়ালি অনেকটা ইম্পসিবল করছে, মানে ইম্পসিবলের চেয়েও ইম্পসিবল। আচ্ছা ইম্পসিবলের একটা পসিবিলিটি আছে, কিন্তু ইম্পসিবলটা আসলে অফকোর্স। অ্যান্ড এই রিচুয়ালটাকে বলে 11 মাইলস রিচুয়াল, 11 মাইল রিচুয়াল। এখন এই 11 মাইল রিচুয়াল হচ্ছে মানে আপনি কি জীবনে আপনার লাইফে কিছু চেয়েছেন, মানে এমনভাবে চেয়েছেন আপনি যে এই পৃথিবী একদম শেষের দিকে যাবেন আপনি এই টিসটা আনার জন্য, যে কোনো কিছু হতে পারে। আমি যে কোনো কিছু করতে পারবো, যতদূর পর্যন্ত যেতে হয় আমি যাবো। হ্যাঁ, এরকম আপনার কোনো আশা ছিল একটা কিছু নিয়ে, এমন একটা মানে সবচেয়ে বেশি যেটার জন্য আমার ডিজায়ার, রাইট? জি। এরকম এখন এই রিচুয়ালটা হচ্ছে আপনার জন্য বানানো। Okay. এখন অবভিয়াসলি মানে আপনি যা চান সেটা আপনি এত ইজিলি পাবেন না, কিন্তু এই রিচুয়ালে আসলে প্রুভেন যে মানে এই যে আমরা যে ইম্পসিবল বলি অনেক কিছুকে, রাইট। সেটাও আরো ইজিয়ার দেন এই রিচুয়ালে যা করা যাবে। আচ্ছা এখন আমরা শুরু করে দেবো রিচুয়ালটা নিয়ে। রিচুয়ালের মধ্যে হচ্ছে আপনাকে আপনি যেটা চান সেটার জন্য আপনাকে 11 মাইল ট্রাভেল করতে হবে। 11 মাইল। হ্যাঁ। ওকে। এখন আপনি এটা যে কোনো কিছু হতে পারে, এটা ভালোবাসা হতে পারে, এটা ওয়েলথ মানে এরকম হতে পারে যে রিভেঞ্জ। তো এখন এই রোডটা দিয়ে যে আপনি ট্রাভেল করবেন এই জিনিসটাকে আনার জন্য, এই রোডটা হচ্ছে 11 মাইল লং। কিন্তু এই রোডের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক রিকোয়ারমেন্ট আছে, যেটা একটা নর্মাল পারসন মানে মোস্ট অফ দ্য টাইম কখনো মিট করতে পারবে না। আচ্ছা হ্যান্ড আনফর্চুনেটলি ওরা রিয়েলাইজ করে এটা যখন ওরা এই রোডের মধ্যে অলরেডি ট্রাভেল করে ফেলেছে, রিয়েলাইজ থেকে আর কোনো ব্যাকআউট নাই, আচ্ছা তখনই ওদের সমস্যায় পড়ে যায়। এখন এই রোডে আপনার লাগবে হচ্ছে একটা ভেহিকল। আপনি চাবেন একটা ভেহিকল যেটার মধ্যে কভার আছে, তার মানে উইন্ডশিল্ড, তারপর স্ক্রিনস, গ্লাসেস, উইন্ডোজ, অলমোস্ট গাড়ির মতোই তো বলা যায়। একটা গাড়ি। গাড়ি আর আপনি কখনো চাবেন না ওই ল্যাম্বরগিনি টাইপের ওর, দামি কোনো বাইরে রাইট। কারণ আপনি যখন ঢুকবেন এখানে এটা এমন পরিশ্রম, এমন কষ্ট দিবে আপনাকে এই রোডটা, এত টর্চার করবে আপনাকে এই রোডটা যে আপনি এই মানে সবচেয়ে উইথস্ট্যান্ডিং কোনো ভেহিকল এটার নিচে কলাপস করবে। আচ্ছা অ্যান্ড সো আপনি চান and এটা আপনি যে এই মানে এমন একটা মানে আসলে ট্যাঙ্কের মধ্যে আপনি আরো আগে মরবেন। এই কারণ অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে যে এই সিন, এইটা একটা সিন যে এই প্রাইড নিয়ে বের হওয়া, যে আপনার এত আপনি দেখাতে চান এই সবাইকে যে আপনার আমি এই পর্যন্ত কষ্ট করতে পারি এবং এই পর্যন্ত আমি হ্যাঁ এই পারি। এই প্রাইডটা ছাড়া আপনাকে এই রোডে ঢুকতে হবে। আপনার মাথায় শুধু একটা জিনিস থাকতে হবে, মানে একটা বার্নিং একটা ডিজায়ার, একটা জিনিসের জন্য যেটা আপনি চান, এটা দিয়ে আপনি শুরু করবেন আর এটা দিয়ে আপনি এন্ড করবেন, তাহলে ওই রোডের মধ্যে আপনি কখনই বাঁচবেন না। এখন এই রোডে আপনি শুরু করবেন আর কয়েকটি রুল আছে। আপনি উইন্ডো সবসময় আটকে রাখবেন, কোনো রেডিও, কোনো ইলেকট্রনিক্স ছাড়বে না, কোনো ডিভাইস ইউজ করা যাবে না। ইলেকট্রনিক ডিভাইস, কোনো রিসেপশন ফোনও ইউজ করা যাবে না, রিসেপশন তো থাকবে না। এখন আপনি চাবেন হচ্ছে আগে মানে ওয়েল রেস্টেড হতে, আপনি চাবেন হচ্ছে ওই গাড়ির মধ্যে ঢুকে কয়েক মিনিট নিবেন একটু প্রিপারেশনের জন্য। এই যে আমাকে অ্যারেঞ্জ করতে হবে আমাকে, নাকি আমার কারো কাছে চাইতে হবে এই জিনিসগুলো? এগুলো আপনাকে নিজে অ্যারেঞ্জ করতে হবে। এই রিচুয়ালটা হচ্ছে যাদের জন্য যারা হচ্ছে নিজে ওরা একদম কঠোর পরিশ্রম করে, ওরা কঠোর পরিশ্রমের বাইরে ওরা পরিশ্রম করে ওরা একদম পৃথিবী সবচেয়ে শেষে যাবে এটা আনার জন্য। তো আপনি নিজেকে রিল্যাক্স করেন, আপনি মাথার মধ্যে রাখেন যে জিনিসটা আপনার এত একটা ডিজায়ার আছে, আর তখন যখনই হচ্ছে 12টা বাজে শুরু করে তখনই আপনি ওই ট্রাভেল করা শুরু করছেন। এখন এই রোডটা নেসেসারিলি এই সড়কটা নেসেসারিলি ম্যাপের মধ্যে থাকবে না, এটা নেসেসারিলি আপনি জানবেন না, ইনফ্যাক্ট নেসেসারি এক্সিস্টও করবে না, কিন্তু আপনার এই ডিজায়ারের জন্য আপনি এমন একটা ডিজায়ার থাকবে যে আপনি এই ডিজায়ার পাওয়ার দিয়ে আপনি এই রাস্তাটা ক্রিয়েট করে ফেলতে পারবেন, এই পসিবিলিটিটা ডিজায়ারটাকে অ্যাচিভ করার জন্য। এখন এই রাস্তা দিয়ে আপনি যাবেন ফার্স্ট মাইলে, আপনি ট্রাভেল আপনি বুঝবেন আপনি কখন এসেছি রাস্তায়, যখন আপনি দেখবেন আপনার অবজেক্ট অফ ডিজায়ারের একটা সাইন। যদি আপনি ধনী হতে চান আপনি দেখবেন এরকম গাছের মধ্যে সোনা রূপা পতন একটা ভাব লাগছে, অলমোস্ট অ্যাজ ইফ ডায়মন্ডটা ওর শাইন করছে। আপনি ভালোবাসার চাইলে আপনি দেখবেন, আপনি এরকম দেখতে পারবেন গোলাপ ফুলের গন্ধ, গোলাপ সামনে দিয়ে যাচ্ছে। আপনি যদি রিভেঞ্জ চান আপনি এরকম একটা এভার গ্রোয়িং একটা
হিট একটা মানে ওই সাথে একটা খাস্পের মধ্যে আমি চলে যাবো, রাইট? এই ফিলিংগুলো আপনাকে এই ফিলিংগুলো দেওয়া হচ্ছে আপনাকে এই রোডের মধ্যে অ্যাজ এ সাপোর্ট আপনার জার্নিটাকে ফুল করার জন্য। যখন আপনি ফার্স্ট মাইলে আপনি শুরু করবেন, ফার্স্ট মাইলে দেখবেন হচ্ছে একদম উড উড টাইপের যে জঙ্গল টাইপের, একটা খুবই সুন্দর একটা রাতের কি বলবো একটা রাতের রূপ, অনেক ঝলমল করছে তারা, রাতের মধ্যে কোনো মেঘ নেই ওরকম। এখন আপনি এই রোডের মধ্যে আপনি কতক্ষণ ধরে ড্রাইভ করবেন, আপনি নিজেকে প্রিপেয়ার করবেন, কারণ এই ফার্স্ট মাইলটা ক্রস করার পর আপনি টার্ন ব্যাক করতে পারবেন না। টার্ন ব্যাক করলে দেয়ার কনসিকোয়েন্সেস। এখন এই ফার্স্ট মাইলটা ক্রস করার পর আপনি সেকেন্ড মাইলে ঢুকবেন। এই সেকেন্ড মাইলে হচ্ছে অনেক ঠান্ডা হয়ে যাবে আবহাওয়াটা, আর এই ঠান্ডার মধ্যে আপনাকে একটু মনে হয় স্পিড করতে হবে। এই মানে এটা খুব নেসেসারি, একদম যখন অনেক একটু বেশি ঠান্ডা হয়ে যায় তখন আপনাকে স্পিড করতে হবে। আচ্ছা, আর দৃশ্যটা একই থাকবে, ওই জঙ্গল আর রাতের রূপ, তাহার ঝলমলে তারা দেওয়া, কোনো মেঘ নেই। এখন আপনি ২ মাইল ক্রস করার পর আপনি ৩ মাইলে আসবেন। এই ৩ মাইলে আপনি দেখবেন এই জঙ্গলের মধ্যে আপনি সিলুয়েট দেখা শুরু করবেন। এই সিলুয়েটগুলো আসলে আপনি এই হিউম্যানয়েড এক ধরনের ফিগার। আপনি বুঝবেন না, কিন্তু আপনি জাস্ট ওদেরকে ইগনোর করেন এখন। পরে আবার আসবে। আর এই পর্যন্ত এখন রাস্তা, সড়কটা অনেক চিপা হয়ে গেছে। আর অনেক শার্প টার্নস আছে, সো আপনাকে একটু অ্যাটেনশন দিতে হবে। আচ্ছা, 4th মাইলে যখন আপনি আসবেন, আপনি শুরু করবেন এই কানের মধ্যে মনে হয় কে জানি ফিস করছে, একদম কে জানি হুইসপার করছে। এই হুইসপারগুলো হচ্ছে সিলুয়েট হিউম্যানয়েড ফিগারগুলো থেকে। আপনি ওদেরকে ইগনোর করবেন। এখন আপনার দরকার নেই ওদেরকে আপনার সামনে, আপনার কাছে আনার। এমনিতেই ওদেরকে অ্যাভয়েড করা হচ্ছে আপনার একটা গোল, ডিজায়ারের পাশে। আচ্ছা। সো আপনি জাস্ট ওদেরকে ইগনোর করবেন। আপনার মাথার মধ্যে আপনি রাখবেন আপনার ডিজায়ার। এখন 5th মাইলে আপনি আসবেন একটা এমন অদ্ভুত একটা সুন্দর একটা ক্লিয়ারিং, একটা লেক, একদম মানে একটা চাঁদ, একটা পুরা একটা গোল চাঁদ, ফুল মুন ওটা শাইন করছে। এবং জ্যোৎস্না দেখতে পাবো আমি। জ্যোৎস্না রাত একটা অনেক সুন্দর জ্যোৎস্না রাত, কিন্তু আপনি নিজেকে একদম রিস্ট্রেইন করবেন ওই লেকের দিকে তাকাতে, কারণ আপনি তাকালেই ওই লেকটা আর ওই রোডটা ভ্যানিশ করবে, আপনাকে পানির মধ্যে ফেলে দিবে। ওই পানির মধ্যে ফেলে দিয়ে আপনি শুধু প্রে করতে পারবেন যে আপনাকে এই ফ্রিজিং পানি মেরে ফেলবে বিফোর এই সিলুয়েটের ফিগার আপনার দিকে আসবে। আচ্ছা, এখন এই 5th মাইলটা আপনি যদি পার করতে পারেন, আপনি 6 মাইল এসে পড়বেন। এই 6 মাইলে আপনি আধার চেয়ে বেশি আপনি শেষ এখন। আচ্ছা, এখন এখানে তারা চলে গেছে, এখানে সুন্দর রাতটাও চলে গেছে। এখন শুধু এখন আপনি শুধু দেখবেন ওই জঙ্গল, আর রাতের মধ্যে একদম মনে হয় রাতটাকে কে জানি কালো করে রেখেছে একটা ভ্যান। আপনি কিছুই দেখবেন না, একটা অ্যাবিসের মতন। আচ্ছা। এখন এখানে হচ্ছে আপনার রেডিওটা যদি থাকে, রেডিওটা টার্ন অন করবে। রেডিও থেকে এমন জোরে একটা চিৎকার আসবে, এই চিৎকার আপনাকে একদম মানে ডিরেল করে ফেলবে। আপনি নিজেকে একদম কন্ট্রোলে রাখবেন, আপনি এটা শুনবেনই না। অ্যান্ড এই চিৎকারের পর আপনি শুনবেন হচ্ছে একটা ভয়েস আসবে, আপনার সবচেয়ে ওয়ার্স্ট ফিয়ার্স নিয়ে কথা বলতে থাকবে। আচ্ছা, আপনি যাকে পছন্দ করেন, যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো। এইটা হচ্ছে ওদের মানে মেইন কাজ। এটা কেউ জানে না এটা কারা করছে, কিন্তু এটা হচ্ছে তার মেইন কাজ, যে আপনাকে এই রোডের মধ্যে তার ভিকটিম বানানো একটা। এখন আপনি 7th রোডে আসবেন। 7th রোডে আপনি শুরু করবেন এই সিলুয়েট ফিগারগুলো আবার আসবে এখানে। আচ্ছা, শুরু করবেন ওদের চিৎকার শোনা শুরু করবেন, ওদের এক ধরনের মেনিক্যাল একটা হাসি শুরু করবেন। ওরকম খুশি হাসি না, এটা হচ্ছে ওই সবচেয়ে খারাপ। মানে ভয় দেখানোর জন্য যেটা করে আর কি। আর এরা আসলে হচ্ছে এই রোডের মধ্যে ওরাও ছিল ট্রাভেলার, কিন্তু ওরা অনেক আনসাকসেসফুল ছিল। ওদের হার্ট ওদের মাইন্ডে ছিল না এটার মধ্যে, ওরা বেশি ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছে। তো এই পানিশমেন্টের জন্য ওদেরকে রাস্তার মধ্যে ভিকটিম বানিয়ে ফেলছে। ওরা এখানে যে কোনোভাবে মরে গেছে, তারা ওই লেকের মধ্যে পড়ে গেছে, নাহলে ওরা এই ঠান্ডার মধ্যে ওরা ফ্রিজ করেছে। এখন আপনি এখন 8th মাইলে যাবেন। আপনি দেখবেন যে এখানে তাপমাত্রাটা একদম পুরো কমে গিয়েছে। এখন মনে হয় অ্যান্টার্কটিকার মধ্যে আপনি। মানে প্রচুর ঠান্ডা। দিন পরে একদম ঠান্ডা। ফল করেছে গায়ে। আপনার গাড়ির মধ্যে যেকোনো কিছুর মধ্যে যদি কোনো পানি থাকে, মানে মাইনাসের নিচে টেম্পারেচার। মাইনাসের নিচে একদম। ও রাইট। এখন যদি কোনো পানি থাকে ওইটা দেখবেন একদম 1 সেকেন্ডে ফ্রিজ। হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আর আপনার
এখানে দেখবেন হচ্ছে এই ফিগারগুলো আপনার গায়ের পাশ দিয়ে ওরা মানে বসে আছে। যখন আপনি শুনবেন আপনার কানের পাশে কে জানি ফিস করছে, আপনি এই ফিগারটা আপনার গায়ের মধ্যে ঢুকে পড়েছে। এখন আপনি জীবনেও পিছনে তাকাবেন না, কারণ ওদের প্যারালাইজ করে ফেলবে বা একদম কেমন বোবা ধুয়ে দিবে, আর আপনি কিছু বলতে পারবেন না। আপনি এমনভাবে প্যারালাইজ হয়ে যাবেন যে আপনি এই রোডের মধ্যে ক্র্যাশ করবেন। দ্য লাস্ট থিং ইউ ওয়ান্ট টু ডু এই ফিগারদের সাথে স্টাক হওয়া, এটা হচ্ছে আপনার লাস্ট ডিজাস্টার আপনি চান। কারণ ডিজাস্টার বিকজ এই ফিগারগুলো এটা কেউ জানে না ওরা কী করবে, কারণ ইটস টু হরিবল টু ডিসক্রাইব বিয়ন্ড ওয়ার্ডস। সো যদি আপনি কোনো সময় ক্র্যাশ করেন এই 9th মাইলে, জাস্ট প্রে করেন আপনার যাই গন যে আপনাকে কুইকলি এন্ড করে ফেলে, এই ঠান্ডা না হলে ডেথ। ওকে, এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে ডিজায়ারের জন্য এতদূর গেল, এটা আমার কাছে অনেকটা ব্ল্যাক ম্যাজিকের মতো মনে হচ্ছে। এটা আসলে ব্ল্যাক ম্যাজিকও না অ্যাকচুয়ালি, কারণ এই ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে যে একজনকে আপনি হার্ম করছেন। Right. অ্যান্ড এই আনফর্চুনেটলি এটা মানে ব্ল্যাক ম্যাজিক এই যে রিচুয়ালের শেষে গিয়ে এটা রিচুয়ালও পাওয়া যায় না এখানে। মানে এই যে রিচুয়ালটা এটা এত ইম্পসিবল টু কমপ্লিট যে এটাকে অ্যাকচুয়ালি রিচুয়াল দেখা যায় না, এটাকে জাস্ট একটা, এটা হচ্ছে একটা সিম্বলিস্টিক একটা কি বলবো মানে একটা ইন্সপিরেশন। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই যে যদি কেউ যদি এটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, কমপ্লিট করার পরে কোনো একটা ডিজায়ার যদি তার ফুলফিল হয় বা যদি পেয়ে যায় সে সব কিছু, তারপরে তার অফ ধরনের কিছু হবে কিনা, মানে না অ্যাকচুয়ালি হয় না যে আমি একটা জিনিস পেলাম ঠিকই, কিন্তু আমার কোনো একটা ক্ষতি হয়ে গেল, এরকম কোনো কিছু হবে নাকি জাস্ট পেয়ে যাবো? এটা হতে পারে আপনার পিছনে যদি এই আপনার যদি মানে আপনার মাইন্ড এরকম স্টেবল থাকতে পারে, বাট আপনার মাইন্ড ওই পর্যায়ে যেতে পারে যে আপনার মাইন্ড আনস্টেবল, কারণ এই ফিগারগুলোর জন্য। হ্যাঁ, মনে এখানে হচ্ছে সবচেয়ে কঠোর মনের মানুষরা শুধু যেতে পারবে। আর যদি আপনার এরকম হয় যে আপনার মন একা বাঁকা হয়ে যাচ্ছে, তখনই আপনি বুঝবেন যে এই ফিগারগুলো আপনার সাথেই এসে পড়বে। অলরাইট, ওকে, ঠিক আছে, তাহলে এটার এখনো 2 মাইল বাকি আছে, এই স্টোরিটা শেষ হয়ে যাবে। বাট এখন 10th মাইলে আপনি যাবেন। 10th আর 10th মাইলে হচ্ছে এখন মানে এই ঠান্ডা থেকে একদম পুরা সাডেনলি একদম গরম হয়ে যাবে তাপমাত্রাটা। মনে হয় যে আপনি অ্যারাবিয়ার মরুভূমির মধ্যে ওরকম গরম। আপনি ওটার থেকে গরম আপনি ফিল করবেন যে আপনার গায়ে পুরো আগুন জ্বলে যাচ্ছে, আপনার পুরা ভেহিকেলটা একদম গলে ছাই হয়ে যাচ্ছে। আপনি শুনবেন এরকম চিৎকার এই আপনার পাশ থেকে। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে আপনাকে সবচেয়ে, এটা হচ্ছে আপনার ওয়ার্স্ট পার্ট অফ দ্য রোড। কারণ এখানে আপনি এরকম যদি ডিল হয়ে যান এগুলোর জন্য, এই হিটের জন্য আপনি যদি ডিল হয়ে যান, এই চিৎকার জন্য আপনি ডিল হয়ে গেলে আপনার ওইখানে আপনি নিজেই পুরো ছাই হয়ে যাবেন। আপনি জাস্ট ট্রাই করবেন বেস্ট যে এটাকে ইগনোর করে আপনি জাস্ট মাথার মধ্যে আপনার ডিজায়ারটাকে সারাক্ষণ রিপিট করতে থাকবেন, যতই পেইন ফিল করেন আপনি। আচ্ছা, আমরা চলে যাই লাস্ট ইয়েটাতে। জি, এখন এই 11th মাইল হচ্ছে আপনার শেষ। 11th মাইলে আপনি রিয়েলাইজ করবেন যে আপনি এখন আপনার বাসার দিকে রোড এসে পড়েছেন। আপনি এখন একটু কাম হয়ে যাবেন। আপনি রিয়েলাইজ করবেন যে এত পরিশ্রমের পর আপনি ফাইনালি এই জার্নিটাই হর্নেডাস হারোইং একটা জার্নি আপনি কমপ্লিট করতে পেরেছেন। রাইট। এখন আপনার কাজ হচ্ছে বাসা যে আপনার সব টার্ন অফ করে আপনি জাস্ট একটু রিল্যাক্স করে ঘুমিয়ে পড়বেন। এই 11th মাইল হচ্ছে মানে আপনার সব ধরনের রিয়েলাইজেশন আসবে মাথায় যে আপনি কি চেয়েছেন, আপনার আপনার গোলটা কি ছিল, আপনি মানে কিভাবে অ্যাচিভ করতেছেন, মানে সব ধরনের ফ্ল্যাশব্যাক মেমোরি এই গোলের সাথে রিলেটেড যেগুলো। আচ্ছা, তো আপনি এই 11th মাইল যখন আপনি বাসায় এসে পড়বেন, তখন আপনি জাস্ট বাসায় গিয়ে রিল্যাক্স করে একটু গান শুনে আপনি ঘুম দিয়ে নেক্সট মর্নিং উঠবেন। এখন আপনার ডিজায়ার মানে ধরেন একটা খুবই কমপ্লিকেটেড ডিজায়ার হয়, যেমন লাভ অর ওয়েলথ, মেবি নট ওয়েলথ বাট রিভেঞ্জ। আচ্ছা, তাহলে আপনি অর হ্যাপিনেস, তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে। যদি আপনি একটু ম্যাটেরিয়ালিস্টিক টাইপের, তাহলে আপনি এতক্ষণ লাগবে না, মেবি 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে, বাট সেটাই হচ্ছে আচ্ছা এটার কোনো অ্যাকচুয়ালি আমি এটা ফার্স্ট যখন পড়েছিলাম আমি রিচুয়াল ভাবে নিই, কিন্তু আমি ভেবেছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের সিম্বলিজম যে ইভেন মোস্ট ইম্পসিবল থিংস আর পসিবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা আমাদের স্টোরি, যে স্টোরিটা আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি এবং সবাইকে ওয়েট করিয়ে রেখেছি এরপরের স্টোরিটা যেটা আমরা শুনবো। এবং তার আগে কি আমরা একটা বিরতি নেবো, নাকি আমরা সরাসরি একটা বিরতি নিয়ে নিই এবং বিরতির পরে আমরা ছোট্ট একটা শর্ট ব্রেকের পরে আমরা চলে যাবো স্টোরিতে। রেডিও 40 88 FM and 240
আমি চট্টগ্রাম গার্লস কোর্টে ইন্টার্নশিপ করছি সুচিনা বিশ্বাঞ্জলি। আমার ঘটনাটা আমার নানুর বাড়িতে ঘটে, আমার মায়ের মুখে শোনা। ঘটনাটা ঘটে আমার নানি জানের সাথে। আমার নানুর বাড়ি চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া পথেহাট এলাকায়। ঘটনাটা অনেক পুরনো। আমার মাও অনেক পরে বড় হয়ে নানুর কাছ থেকে শুনেছিলেন। এইসব ঘটনা তখন ঘটতেই থাকতো। আমার নানি, মা, মামা, আমার বাবা প্রত্যেকের লাইফে কিছু না কিছু ঘটনা আছে যেগুলো আমরা ইউজুয়ালি শুনতাম। ভাবিনি যে কখনো ভূত এফএমের মতো কিছু আসবে বা সেখানে আমরা দেবো। অনেকবার ভেবেছি দেবো, বাট আসলে হয়ে ওঠেনি সময়টা। এখন ভাবছি না, এত ঘটনা হাতে আছে, কিন্তু একটা করে দিতেই পারে। সেই অনুপ্রেরণা থেকে আজকের এই ঘটনাটা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া। আমার মার দাদা ভাই একদিন রাত করে বাড়ি ফিরছিলেন। তো তৎকালীন এসব ঘটনা প্রায় লোকজনের জানাই ছিল। পেছনে যারা ঝুড়ি নিয়ে ঝাড়া দিয়ে নাম কুড়াতে আসে, সেই ঝুড়ি খুবই সৌভাগ্য বয়ে আনতে পারে যদি কেউ ঝুড়ি পায়। তো এই আমবাগান হয়েই ওনাকে বাড়ি ফিরতে হতো। তখন আমবাগানের মাঝে মাঝে আসার পর উনি খেয়াল করলেন যে একটা বেতের ঝুড়ি পড়ে আছে। স্বাভাবিকভাবে ঝুড়িটা আমরা যেরকম ঝুড়ি ব্যবহার করি সেই ঝুড়িগুলোর মতো নয়। উনি ভাবলেন এটা বেতের ঝুড়ি হতে পারে। আশেপাশে কাউকে দেখতে পেলেন না। উনি দ্রুত ঝুড়িটা উঠিয়ে নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন। বাড়ি থেকে উনি কাগজ সেটা দেখালেন। আর আমার তখন বাড়িতে ছিলেন, উনি বাড়ি ছিলেন কাজের জন্য। বাইরে থাকতেন। মাসে বা ২ মাসে ৩ মাসে একবার বাড়িতে আসতেন। অন্য আমার নানি, আমার বড় খালা, মামা ২ জন পরিবারের সদস্য তালিকাযুক্ত হয়েছেন সবে। অ্যান্ড আমার মায়ের দাদা ভাই, এই হচ্ছে ওনাদের পরিবার। আমার মা তো প্রশ্নে ওঠেন, আমার মা সবচেয়ে ছোট হয়ে, সে অনেক পরের কথা। সো উনি বাড়িতে গিয়ে ধানের গোলায় ঝুড়িটা লুকিয়ে রাখেন। ধানের গোলা কেমন একটু বর্ণনা দিতে পারি। বিশ্রাম ঘরের মতো একটা স্থান তৈরি করে ছোট একটা জানালার মতো দরজা রাখা হয়, সেখানে চাষের ধানগুলো সংরক্ষণ করা হয়। তো সেখানে এনে উনি ঝুড়িটা রেখে দিলেন। ঝুড়িটা উনি যখন রাখছেন তখন ধানের গোলায় ধান ছিল প্রায় অর্ধেকগুলো কম। অথবা ঝুড়িটা রেখে উনি রান্নাঘরে গিয়ে আমার নানিকে সব কিছু বুঝিয়ে বললেন। আর উনি একটা ঝুড়ির পেছনে যা যা হলো সব কিছু বুঝিয়ে বললেন। আমার নানি বললেন, এরকম একটা জিনিস আপনি কাউকে না বলে উঠিয়ে আনলেন, ব্যাপারটা ঠিক হলো না, আমার মনে হয় ফিরিয়ে দিয়ে আসলে ভালো হয়। কিন্তু উনি রাজি হলেন না। সেদিন রাত কোনো রকম চলে গেল, তেমন কোনো ঝামেলা হলো না। শুধু ফজরের আজানের আগে একটু কান্নার শব্দ কানে আসলো। তেমন গায়ে মাখলেন না কেউই। প্রথমে সারাদিন ঠিকঠাক, ঝুড়িটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সন্ধ্যার পর একটু যখন রাত গভীর হয়ে আসলো, তখন একটা চিকন নাকি সুরে কান্না শুরু হলো। আমার নানি খুব সাহস করে বাইরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু গেলেন না। কারণ কান্নার শব্দটা ধীরে ধীরে তীব্রতর হচ্ছে। অ্যান্ড কান্নার সাথে সাথে সে আঞ্চলিক ভাষায় এইটাও বলছে যে আমার ঝুড়ি দে, আমার ঝুড়ি দে, আমার ঝুড়ি দে। নানি যেন তাড়াতাড়ি অন্য শ্বশুরের কাছে গিয়ে ওনাকে বুঝিয়ে বললেন যে আব্বা দেখেন, আপনি যা ধরে নিয়ে এসেছেন শেষে কান্না করছে, আপনার ঝুড়িটা ফেরত দিয়ে দেন। বাট তিনি নাসরগন্ধা, তিনি কিছুতেই ঝুড়ি ফেরত দেবেন না। অতঃপর সে রাত্রে সেভাবে পার হলো। ফজরের আজানের সাথে সাথে কান্না থেমে গেল। সারাদিন সব ঠিকঠাক। নানি পরদিন আবারও সন্ধ্যা থেকে কান্নার শব্দটা ওনার কানে আসলো। উনি গিয়ে ওনার শ্বশুরকে বললেন। কান্নাটা করছে সে অলওয়েজ ঘরের পেছন দিকে, সে যেখানটায় বসে নানি কাজ করছে। আর শ্বশুর থাকে না একেবারে ঘরের সামনের দিকে, যার কারণে ওনার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কান্নার শব্দটা খুবই তীব্রতরভাবে নানিকে সহ্য করতে হচ্ছে, যেহেতু ওনার রান্নাঘরের পাশে বসে সে কান্নাটা করছে। প্রথমে তিনি আবারও বসেলেন, কাজ হলো না। পরদিন সকালে নানি বললেন যে ঠিক আছে আব্বা, আপনি ঝুড়িতে ফেরত দিবেন না? ঝুড়িটা কোথাও আমাকে একটু দেখা, যেটা নিয়ে এত কাহিনী হচ্ছে সেই ঝুড়িটা একটু দেখি। আমার নানিকে নিয়ে তিনি গোলায় গেলেন। গোলায় গিয়ে গোলার মুখটা খুঁজতেই অবাক করা বিষয় যে গোলায় ধান ছিল অর্ধেকেরও কম। গোলাটা যথেষ্ট বড় ছিল, বিশাল গোলা। অনেকগুলো ধান জমি ছিল বিধায় বড় করে গোলা তৈরি করা হয়েছে। সো সেই অর্ধেকেরও কম ধান থাকা গোলা এখন কানায় কানায় পরিপূর্ণ। দরজাটা খুলতেই ধান উপচে পড়ে যাচ্ছে। আমার নানি তো অবাক, এবং ওনার শ্বশুরকে খুলে বললেন। ওনার শ্বশুর একেবারে আমলই করলেন না। পরের দিন সেম, তার মানে দাম তো আর সময় অনুযায়ী সেই দিনটা ছিল শেষ দিন। এবার নানিজান খুব শক্ত হলেন, কারণ সে কি কথা আবারও পুনরাবৃত্তি করে গেল। সারা রাত ফজরের আজান পর্যন্ত আমার ঝুড়ি ফেরত দিয়ে দেয়, অন্যখানে তাদের ক্ষতি করব। সকাল থেকে নানিজান ওনার শ্বশুরের পেছনে লেগিয়ে রইলেন যে আব্বা আপনি ঝুড়ি ফেরত দেন, আমার ছেলে মেয়ে আছে, আমি এটা ঝুড়ির কারণে আমার এতগুলো ক্ষতি করতে পারবো না। বলে রাখি রাসেল ভাই, আমার মায়ের দাদু ভাইরা তথ্যের সময় পুরনো জমিদার ছিল, এলাকার সবাই জানে। এত তথ্য থাকার পরও আমার নানু, আমার মায়ের দাদা ভাই একটু কি বলবো এটাকে, আমি চাইছেন না, অর্থাৎ সম্পদ বাড়ুক না, সম্পদ বাড়তে ক্ষতি কি আছে, তাতে কি আরো হোক, এ ধরনের মন মানসিকতা ছিল ওনার। উনি কিছুতেই সেটা ছাড়তে রাজি হচ্ছিলেন না। অথবা না জানি আপনি কসম টসম দিয়ে কোনো রকম ওনাকে রাজি করানো হলো, উনি সেটা বের করে দিলেন নানিকে। নানি জানি সেটা সন্ধ্যার আগে রান্নাঘরের বাইরে নিয়ে রাখলেন।
সেদিন সন্ধ্যার পর একটা রাত হতে যথারীতি সে আসলো, এসে ঝুড়িটা দেখে চিৎকার করে হাসতে হাসতে একেবারে হুল্লোড় অবস্থা। নানিজন বসায় ছিলেন, কি হয় সেটা শোনার জন্য বের হইতাম, দেখতে পাচ্ছেন। তারপর সে কিছুক্ষণ হাসাহাসি করে ওখানে অনেক লাফালাফি করলো। তারপর যাওয়ার সময় নানিজান উদ্দেশ্য করে বলতে লাগলো যে তুই কাজটা খুব ভালো করেছিস, আমার শরীরটা ফেরত দিয়ে দিয়েছিস, অন্যথা আমি আসলেই তোদের অনেক ক্ষতি করতাম। ব্যাস, সে হাসতে হাসতে জোরে নিয়ে চলে গেল। আর কোনো সমস্যা হলো না। এবং এখানে বলে রেখে গেছে তাই ওই ঝুড়িটা গোড়ায় রাখার কারণে ধান ভর্তি হয়ে গিয়েছিল। ঝুড়ি ফেরত দেওয়ার পর কিন্তু সে ধান কমে যায়নি, আর গোড়া তো ভরাই ছিল। তো তখন দেখতে গেলে কোনো রকম করতে ছাড়া লাভই হলো আমার নানিদের। বাট নানিজান খুবই অসুস্থ হলো যে যার জিনিস তাকে ছাড়া দেওয়া হলো। বাট আমার মায়ের দাদা ভাই অলওয়েজ আফসোস করতেন, জিনিসটা যদি রেখে দিতে পারতাম তাহলে ভালোই হতো। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমি ভয় পেতে হবে বলতে যাবে এটা উদ্দেশ্য করে আমি ঘটনাটা বলিনি। ভয়ের অনেক ঘটনা আছে যেগুলো আমাদের কাছের লোক, আমার মা বাবা নানা নানি মামা মামি প্রত্যেকের লাশে বলেছে অনেক ভয়ের ঘটনা আছে। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ অনেকগুলো ঘটনা এতে মিলে যায়। ঘটনা যারা ঘটনা পাঠিয়েছে অলরেডি তখনকার সময়কার কিছু কিছু ঘটনা মিলে যায়, যার কারণে আমি অ্যাভয়েড করে এমন একটা ঘটনা বলার চেষ্টা করলাম যে ভয়টাই কেন প্রধান হবে। এটাও তো একটা ঘটনা যেটা মানুষের দ্বারা সম্বোধিত নয়, যেখানে অন্য কিছু জড়িয়ে আছে। আমার মনে হয় এটা পাঠানো যায়, আমি পাঠালাম। যদি অনুপ্রাণিত হই, আপনার ভালো লাগে, লিসেনারদের ভালো লাগে, দেন আমার আদার্স যেসব ঘটনাগুলো আছে আমি ধীরে ধীরে সেগুলো পাঠানোর চেষ্টা করবো। সেটা ইমেইলে হোক কিংবা ভয়েস ড্রাইভ নোটে হোক, যেভাবে হোক আমি পাঠানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আমি চলে যাব এখন আমাদের নেক্সট যে ঘটনা সেটিতে, এবং সেটাকে ইমেইল, এবং সেই ইমেইলে আমরা যাব, এবং এই ইমেইলের পরে আমরা ফিরে আসবো আবারও। তো ইমেইলে যেটা লিখেছেন ঠিক সেভাবে আমি পড়ছি। নমস্কার রাসেল ভাই, যেহেতু আমি সবসময় আপনি ভালো থাকেন তাই কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আপনাদের এই শোটি আমার কাছে খুবই প্রিয়। প্রতিটা এপিসোড ডাউনলোড করে শুনি, মাঝে মাঝে লাইভও শুনে থাকি। এতদিন ধরে অনেক মানুষের ঘটনা শুনে এসেছি, কিন্তু আজ নিজের সাথে ঘটে যাওয়া একটা রিসেন্ট ঘটনা সাহস করে লিখতে বসেছি। ঘটনাটি হয়তো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু যার সাথে সব ঘটনা ঘটে একমাত্র সেই উপলব্ধি করতে পারে যে তার সাথে কি হয়েছে। যাই হোক, আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমার নাম শোভন, আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল কলকাতায় থাকি। বেশ কিছু কারণের জন্য আমি পুরো অ্যাড্রেস উল্লেখ করছি না। ঘটনাটির সূত্রপাত সেপ্টেম্বর 28 তারিখ রাতে। ওই দিন দুর্গাপূজার মহাষ্টমী ছিল। যেহেতু আমার রাতে ডিনার করার পর স্মোক করার হ্যাবিট আছে, তাই রাত ঠিক 12:29 নাগাদ স্মোক করার জন্য আমি ছাদে যাই। আমার মনে আছে তখন বাড়ির সব লোকজন ঘুমিয়ে পড়েছে, আর দূরে পুজো মণ্ডপ থেকে ভেসে আসছিল হালকা গানের শব্দ। আমি যথারীতি ছাদে দাঁড়িয়ে স্মোক করতে থাকি। দুপুর থেকে বৃষ্টি হওয়ার কারণে আকাশ কালো মেঘে ঢাকা ছিল, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি আপন মনে দাঁড়িয়ে কি যারা ভাবছিলাম, কিন্তু কখনো ধারণা করতে পারিনি যে অস্বাভাবিক কিছু আমার জন্য অপেক্ষা করছে। আমি হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখতে পাই আনুমানিক 5 থেকে 6 ফুট লম্বা সাদা ট্রান্সপারেন্ট কিছু একটা আকাশে ভেসে যাচ্ছে। প্রথমে ওটা দেখে ভয় লাগেনি, মনে করেছিলাম কোনো মেঘ হয়তো ভেসে যাচ্ছে। কিন্তু কিছু সময় ওটার দিকে তাকিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম, আর যেটা দেখলাম সেটা দেখে প্রথমে ভয় পাইনি, বোধহয় এক প্রকার হিপনোটাইজড হয়ে গিয়েছিলাম। দেখলাম ওই জিনিসটা কিছুটা সামনে এগিয়ে যাচ্ছে আর কিছুটা পেছনে যাচ্ছে, আর কেমন যেন একটা সাউন্ড করছে। শব্দটা ছিল কিছুটা গোঙানোর মতো। বলে রাখা ভালো, ওই জিনিসটা আমার থেকে 10 থেকে 12 হাত দূরে থাকায় আমি স্পষ্ট সাউন্ডটা শুনতে পাচ্ছিলাম। ওটা দেখার পর আমার বুকের ভেতরে হার্টবিট বেড়ে গেল, আর হাত থেকে সিগারেটটা নিচে পড়ে যায়। হঠাৎ করেই ওই জিনিসটা আমার দিকে ঘুরে তাকায়। আমার মনে হচ্ছে দৌড়ে সিঁড়ি থেকে নেমে ঘরে চলে যাই, কিন্তু শুনলে হয়তো অবাক হবেন, আমি শরীরে একটা অঙ্গও নড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল তখন যেন সমস্ত শরীরটাই প্যারালাইজড হয়ে গেছে। ওই জিনিসটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি দেখতে পেলাম ঠিক একটা মানুষের আকৃতির সাদা ধোঁয়ার মতো কিছু কিছু ট্রান্সপারেন্ট, চোখের জায়গায় কোনো চোখ নেই, শুধু অন্ধকার এবং কেমন একটা অদ্ভুত অরব। আমি আমার এক দৃষ্টিতে ওই জিনিসটার দিকে তাকিয়ে যাচ্ছিলাম এবং কোনো ভয় পাই এবং
কেন যেন কোনো ভয় পাচ্ছিলাম না তখন। সামনে কিছুক্ষণ থাকার পর ওই জিনিসটা বাতাসে হঠাৎ করে আবার ভ্যানিশ হয়ে গেল। আর ঠিক ওই মুহূর্তে একটা বেশ গরম বাতাস ঠিক ওই দিক থেকেই এসে আমার গায়ে লাগে। আমি সাথে সাথে হুঁশ ফিরে পাই। তখন আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। আমি চোখ দুটো ভালো করে হাত দিয়ে কচলে আবার ওই দিকে তাকিয়ে দেখি কিছুই নেই সেখানে। হাতে থাকা ফোনটা অন করে দেখি তখন সময় রাত 1:07। রীতিমতো ভয় পেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ি। সেই রাতে আর ঘুমোতে পারলাম না। চোখ বন্ধ করলে শুধু ওই দৃশ্যগুলো মনে পড়ত আর ভয় হতো। যথারীতি 3 দিন জ্বরে ফুকলাম। সুস্থ হবার পর আবারও, এমনকি গতকাল রাতেও ওই একই ছাদে ওই জিনিসটা দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুই দেখতে পাইনি আর। আমি জানি না ওই জিনিসটা কি ছিল, কিন্তু আমার জীবনে ওই অদ্ভুত জিনিসটা আমি প্রথম দেখলাম। আমি জানি আমার মতো একজন শিক্ষিত ব্যক্তির মুখ থেকে এই সমস্ত কথা শুনলে কেউ হয়তো বিশ্বাস করবে না, তাই কারোর সাথে আমি এটা শেয়ার করি না। যেহেতু ভূতাশ্রম আমার খুব প্রিয় কিছু, তাই এখানেই শেয়ার করলাম। ঘটনাটি হয়তো খুব একটা ভয়ের নাও হতে পারে, কিন্তু খুব অদ্ভুত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে যেগুলো সুযোগ পেলে শেয়ার করব। নাম শোভন দাস, দেশ ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, সিটি কলকাতা। আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পরপরই আমি একটা অডিও ক্লিপ শুনবো। তারপরে ফিরে আসবো আপনাদের যত লেখালেখি আছে আমাদের কাছে সে সমস্ত নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned Radio 40, 88 FM and Do 40. Bhoot FM. The night comes alive with grounding form. আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি শাহর ইসলাম সোহাগ। আমি গোপালগঞ্জের কোনো এক শহরে থাকি। কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। আসলে এটি আমার আম্মুর কাছ থেকে শোনা একটা ঘটনা, যেটি আমার সাথেই ঘটে থাকে। আমার বয়স যখন 7 দিন, তখন আমার সাথে এইরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আসলে আমি যখন জন্মগ্রহণ করি, তখন কি আমার চেহারা ছিল একদম লাউ বাক্য বা আঞ্চলিক ভাষায় যেটা বলেন, সেটা একটা ফুল হয়, সেই ফুলের মতো সাদা। আমার জন্ম হয় ফরিদপুরে কোনো এক গ্রামে, আমার নানু বাড়িতে। আমার নানু বাড়ি একটা বর্ণনা দেই। আমার নানু বাড়ির পশ্চিম সাইডে আছে ফলের গাছ, উত্তর সাইডে একটা ঘর, দক্ষিণ সাইডে একটা ঘর, পূর্ব সাইডে একটা ঘর। সো পূর্ব সাইডের ঘরে হচ্ছে আমাকে নিয়ে আমার আম্মু থাকতো। তো ওই ঘরের পিছনে ছিল একটা খাল আর বড় একটা জাম গাছ আর 2টা বড় বড় আম গাছ। তো আমার সাথে যে ঘটনাটি ঘটে সেটি হলো, আমার বয়স যখন 7 দিন, তখন থেকে আমাকে একটা জিন নাকি দেখে ফেলে জিন আমাকে পছন্দ করে ফেলে। পছন্দ করার পর থেকে আমার কাছে থাকে, কোনো সময় যায় না। সো আম্মু খেয়াল করলো হঠাৎ করে যে একদিন পরে আমি কিছু খাচ্ছি না, আমি নিঃশ্বাস নিচ্ছি না, নিঃশ্বাস নিলে যে হৃৎপিণ্ডটা কাঁপে, কম্পন করে, সেটা হচ্ছে না, এরকম কিছু খেয়াল করলে সবাই তো ভাবে হয়তো আমি মারা গেছি বা কিছু হয়েছে। তো তখন আমার নানা একটি হুজুরকে ডেকে আনে। হুজুরটি আমার সম্পর্কে মামা হন। তো তিনি দেখে আমাকে বললেন যে কান্নাকাটি করার কিছু নেই, আসলে তেমন কিছু হয়নি। নানাকে ডেকে বললেন তার ডিম আর হাত থেকে এক দাম দিয়ে একটা গামছা নতুন আর 2টা ঢাকুন কিনে আনতে। আর আম্মুকে একটা তাবিজ দিলেন, যেটা পরে আমার শরীরে যে কোনো জায়গায় ক্ষত করতে হবে, ক্ষতটা 18 বছর পর্যন্ত থাকতে হবে। সো মামার বুজুর্গ মামার যেই কথা সেই কাজ। নানা ভাই হাটে গেলেন পরদিন। হাটে গিয়ে 2টা নতুন ঢাকুন, একটা গামছা আর একটা ডিম কিনে আনলেন। আর আনার পরে মামাকে খবর দিলেন, তিনি আসলেন। আসার পরে তিনি এই ডিমের উপর নাকি কিছু লিখছিলেন। লিখে পড়ে আমি যে খাটে থাকতাম, এই খাটের নিচে ওই নতুন 2টা ঢাকুন দিয়ে ঢেকে রেখেছিল। আর বলছিল 3 দিন পরে ওই যে তাবিজটার কথা দিছিল, ওই তাবিজটা পুরো আমার শরীরে যে কোনো জায়গায় খবর করে দিতে। তো বুঝতেই তো পারছেন আমার বয়স 7 দিন, আর একটা মা তার সন্তানকে এরকম অবস্থায় পোড়াতে তো পারবে না। সো আমার নানু 3 দিন পার হয়ে যাওয়ার পরে এরকম পুড়াইতে হবে, ক্ষত বানাইতে হবে শরীরে। তো
তো আমার নানু বলতেছে আমার আম্মুকে যে তুই তো তোর ছেলেকে ক্ষত বানাতে পারবি না, আমি নামাজ পড়ে আসি, পরে আমি এসে দেখবানি। তো আম্মু চিন্তা করলেন নানু যখন নামাজ পড়তে গেছে তো আম্মুই ক্ষতটা করবে। তো যখন মোমবাতির উপর তাবিজটা ধরলো পোয়াইতে গেল, তখন শুধু বারবার মোমবাতিটা নিবে ছিল। আর হ্যাঁ, আমি আমি বলে রাখি আমার জন্ম সন্ধ্যা হচ্ছে 2000 সালে আমার জন্ম। ওই সময় ওই এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, সো হেরিকেন যেটা বা মোমবাতি এইগুলা দিয়ে মানুষ রাত্রে জ্বালাইতো আর কি। তো নিভে হচ্ছিল বারবার, কোনো বাতাস ছিল না, কিছু ছিল না, আর জানলাগুলো সব দিয়ে ছিল, তারপরেও বারবার নিভে হচ্ছিল। আম্মু তো রীতিমতো ভয় পাচ্ছে, পরে নানুকে ডাকে, কিন্তু নানু তো নামাজ করতে দাঁড়াই গেছে। আর হ্যাঁ, ওই সময়টা ছিল হচ্ছে মাগরিবের সময়। তো আম্মু চেষ্টা করে যাচ্ছে, তো আল্লাহর রহমত, আম্মু যখন পোড়াইতে গেছে তাবিজটা পড়ছে গরম হয়ে গেছে। গরম হয়ে আম্মুর হাত থেকে কিছুটা আমার পার উপর পড়ে উঠছে নাকি। পার উপর পড়ার পরে আমি জোরে কেঁদে উঠছি। কেঁদে উঠলে নানু নামাজ ছেড়ে চলে আসছে কি হয়েছে আমার দেখার জন্য। তো এসে দেখলো যে আমি কেঁদে উঠছি আর আমার মুখ দিয়ে নাকি অনেকখানি রক্ত বেরোইছিল। পরে মুছে আমাকে ধোয়াই দিছে, গোসল করে আনছে। গোসল করে আনার পরে ওই রাত্রে নানা চলে গেছে সেই বুঝোর মামাকে ডাকতে। তো ও অবস্থা এখন আর কিছু করা লাগবে না, মামা একটা তদবির দিছে, একটা তাবিজ লেগেছে, ওইটা ধুয়ে মানে পানি খাওয়াইতে হবে। তো ওটা ধুয়ে মানে টিউব দিয়ে আমাকে পানি খাওয়াইলো। সারা রাত আম্মু নানু জেগে আছে। পরের দিন সকালে আসলো মামা, ওই হুজুর মামা আসার পরে ওই ডিমটা দেখতে গেল। দেখলো যে যেরকম ঢাকন সেরকম আছে, ডিমটা যেরকম সেরকম আছে, কিন্তু যখন ডিমটা ভাঙলো ডিমের ভিতর কিচ্ছু ছিল না, শুধু খোসাটা ছিল, বাট ডিমটা আরাম ছিল। ভাঙা করে দেখলো তো ওর ভিতর কিচ্ছু নাই। তো সবাই তো দেখে অবাক হয়ে গেল রীতিমতো। পরে নানা আবার জিজ্ঞেস করলো এটা কি হলো। তো ওই বুঝু আমার নাম ছিল হচ্ছে কাশিম। তো বললো কাশিম এটা কি হলো। তো বললো যে আসলে ওকে একটা জিন দেখে পছন্দ করে ফেলেছিল, তো সে ওর কাছ থেকে ডাইরেক্ট চাইছিল না। তো আমি তদবির দেওয়ার পরে সে চলে গেছে, তবে এখনো পুরোপুরি যায়নি। ওর যে ক্ষত হয়েছে এটা 18 বছর পর্যন্ত রাখতে হবে, তা না হলে আবার পরবর্তীতে সমস্যা হতে পারে। তো এরপরে আমাকে মানে আমার সাথে সব মানে অবিশ্বাস্য ঘটনা ঘটছে। যখন আমার বয়স 5 বছর, তখন আমি আসলে শহরে থাকি, শহর থেকে নতুন গেছি গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে বেড়াইতে। তো বেড়াইতে গেলে আমি তো ক্লাস করতে পারি না, বাট সারা দিন আমি নাকি বাড়ি নাই, সবাই আমাকে খোঁজাখুঁজি করছে। তো খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। আমাদের অনেক বড় একটা পুকুর আছে, পুকুর পাড়ে ছিল একটা আম গাছ। তো সবাই দেখলো যে মাগরিবের আজানের সময় আমার বড় কাকু গেছে পুকুর পাড়ে গরু আনতে। তো আনার সময় দেখলো যে ওইখানে ওই আম গাছের একটা চিকন ডালে আমিষ পেয়ে আছে নাকি। পরে বড় কাকু দেখে তো আমার এক বড় ভাইকে ডাক দিচ্ছে, কাউকে জানায়নি, চুপি চুপি এই গাছে উঠে আমাকে নাকি ধরে নামাইছে। পরে জিজ্ঞেস করছে আমাকে কি কোথায় ছিলি এসে, বাট আমি তো কিছুই জানি না। পরে হালকা হালকা আমার সাথে সমস্যা হয়, এসে আমি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখি রাতের স্বপ্ন দেখে জেগে উঠি। এখনো আমার পায়ে সেই ক্ষতটা আছে, আর আমাকে কেউ কোনোদিন তাবিজ দিয়ে রাখতে পারেনি, কোথাও তাবিজ দিলে সেটা একা একাই খুলে পড়ে গেছে। তো এখনো মাঝে মাঝে হালকা সমস্যা ফিল করি। এই আমার ঘটনার সোজা, যদি ভালো লাগে শোনাবেন। এর মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।